কোয়েশ্চেনগুলো একটু অন্য অন্য ছিল। কালকে তুই জয়েন করিসনি কেন ক্লাসে? দেখলাম না তোকে। হ্যাঁ স্যার, কালকে জয়েন করা হয়নি। ঠিক আছে, বাকিরা আসুক। এইটা তো মোটামুটি সবারই তোদের কমন, মানে এই সাবজেক্টটা তো তোর কি বলবো, মানে এই সাবজেক্টটা তো তোর কম্পালসারি, তাই না অয়ন? এমবেডেডটা দরজাটা বন্ধ করে দাও। আর ওদের 9টা। হ্যাঁ দা কম্পালসারি। এখন নেই সময়। হ্যাঁ তো আচ্ছা, নেহাও জয়েন করেছে, বাহ ভালো। দাঁড়া বাকিরা আসুক। সিলেবাসটা কেউ একবার শেয়ার করতো, স্ক্রিন শেয়ার করে দেখাতো কি কি আছে। আমি সিলেবাসটা ডাউনলোড করিনি আর। দেখা কি কি আছে, দেখা একটু, আমাকে পড়াতে হবে তো ভাই। অয়ন শেয়ার করতে পারবি? তুই মোবাইল দিয়ে জয়েন করেছিস? কে ল্যাপটপ বা কম্পিউটার বা এইসব থেকে, মানে এইরকম কোনো ব্যবস্থাতে জয়েন করেছিস? সে একটু শেয়ার করে দেখাতে পারলে খুব ভালো হতো। হ্যালো হ্যালো, হ্যাঁ দা বলো। দেখা কেউ একজন দেখা রে আমাকে একটু। কেউ একজন আমাকে একটু দেখা। গুড মর্নিং সবাইকে, শ্রেয়সী বর্মন আর যারা যারা আছিস, ঠিক আছে? গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। আচ্ছা অয়ন দেখা, একটু জুম কর, বুঝতে পারছি না ভাই। আচ্ছা, যেটা তুই অয়ন প্রথম দেখাচ্ছিস সেটা আমাদের যে ইউনিট 1 আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এমবেডেড সিস্টেম ডিজাইন বেসিক। মানে একটা এমবেডেড সিস্টেমকে আমরা তৈরি করব কি করে, কারেক্ট? এবং সেই এমবেডেড সিস্টেমে তৈরি করতে হলে কি কি মেইন কম্পোনেন্ট থাকবে সেগুলো দেখবো, যেটা কিনা আমাদের 1.2 পয়েন্টের আছে, যে কম্পোনেন্ট অফ এমবেডেড সিস্টেম। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে যে আমরা কম্পারিজন করব 8051 আরডুইনো অ্যান্ড পিক মাইক্রো কন্ট্রোলারের মধ্যে। খুব সোজা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ওয়েটেজ মোটামুটি 8 থেকে 10 মার্কস থাকে, পাশেই লেখা আছে, দেখেও নে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখানে ওয়েটেজটা কত দেখাচ্ছে? পিরিয়ড দেখাচ্ছে, এখানে ওয়েটেজটা দেয়নি না? আচ্ছা দেয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে তোরা এখান থেকে মোটামুটি 8 নম্বরের মতো তো একটা 8 থেকে 10 নম্বর হয়েই যাবে এমসিকিউ আর বড় মিলিয়ে। তো এটা খুব সহজ চ্যাপ্টার এবং পড়তেও ভালো লাগবে। তো নেক্সট টপিকটা আছে হচ্ছে আর্কিটেকচার। কি লেখা আছে? রিভিউ অফ আরডুইনো উনো বোর্ড। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা পুরো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জিনিস, যে একটা আরডুইনো বোর্ড কীভাবে কাজ করে, কটা পিন থাকে, তার কী কী পিনকে কী কী মোডে আমরা কাজ করাই। তো এই জিনিসগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখব। আর এইটার জন্য আমি পরবর্তীকালে একটা ভেবেছি যে তোরা যদি একদিনও আসিস আমাদের ইনস্টিটিউটে, যদি কাছাকাছি যারা থাকিস, তাই জন্য আমি আরডুইনো বোর্ড দিয়ে একটা বেসিক কিছু প্রোগ্রাম দেখানো বা কিভাবে ইন্টারফেস করানো হয় সেটা দেখাতে পারি। যদি আসিস, আরডুইনো বোর্ডটা আমার কাছে আছে, তাহলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা একটা ব্যাপার, ঠিক আছে? এবার তারপরের পোর্শনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? সেটা হচ্ছে গ্রুপ বি। কি আছে স্যার এখানে? এখানে আমরা এমবেডেড সি প্রোগ্রামিং শিখব। মানে আমরা একটা আরডুইনো বোর্ডকে কিভাবে প্রোগ্রাম করব, একটা রাসবেরি পাইকে কিভাবে প্রোগ্রাম করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই গ্রুপ বি এর আন্ডারে শিখব, ঠিক আছে? সেখানে ফ্রেমওয়ার্কসগুলো শিখব, কি কি কোড এডিটর আছে, সেই কোড এডিটর কি করে তোমার ডেটা কমিউনিকেশন করছে উইথ তোমার আরডুইনো বোর্ড, সেই জিনিসগুলোই কিন্তু এর মধ্যে আমরা জানতে চলেছি। এবং এর জন্য তোমাদের কি কি মানে স্কিল দরকার, মানে তোমাদের থাকা দরকার এই জায়গাটা বোঝার জন্য, তোমাদের বেসিক ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং সবার ভালোভাবে জানা দরকার। এবং সি প্রোগ্রামিং এই জন্যই তোমাদেরকে কিন্তু থার্ড সেমিস্টারে পড়িয়ে রাখা হয়েছিল, তাই না? তার কারণটাই হচ্ছে যখন তুমি এমবেডেড প্রোগ্রামিং করতে যাবে তখন তোমার ফান্ডামেন্টাল কিন্তু আইডিয়াটা লাগবে সি প্রোগ্রামিং এর। ক্লিয়ার করতে পারলাম আমি সবাইকে? হ্যাঁ কি না? এবার
এবার এই সাবজেক্টটা একটুখানি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? প্রত্যেক বছরের কোশ্চেন একটু উলট। তুই ওইখানে আগের পেজে যা রে অয়ন। হ্যাঁ বলছি শোন, এই সাবজেক্টটা কেন একটু তোমাদের কাছে টিপিক্যাল মনে হবে প্রত্যেকবারে কোশ্চেন পেপার যদি আমরা দেখি, তার একটা কারণ যে এই যে সেকেন্ড ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আসবে ওটা প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন, মানে যে কিনা প্রজেক্ট বানায়, বিভিন্ন ধরনের প্রজেক্ট সম্বন্ধে আইডিয়া রাখে, পরে জানে, সেই একমাত্র ওই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো গ্রুপ এর ইউনিটের লাস্ট পয়েন্টটা, যেখানে তোমরা দেখবে এলইডি ইন্টারফেসিং, তারপর হচ্ছে তোমার সুইচের সাথে কিভাবে তোমরা করবে, 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে কিভাবে করবে, এই জিনিসগুলো কিন্তু থিওরিটিক্যাল। আমি কি লেখাবো বল? এই জিনিসগুলো মানে বেসিক্যালি তুই যত প্রজেক্ট করবি, ঠিক আছে, বা প্রজেক্ট সম্বন্ধে পড়বি, তোর আইডিয়া হয়ে যাবে যে এটা কিভাবে কাজ করে। এর জন্য মানে কোনো পার্টিকুলার কোনো থিওরি হয় না। মানে আমি যদি বলি এখন এমবেডেড সিস্টেমের ডেফিনেশন, এটা পার্টিকুলার একটা থিওরি হতে পারে, এটা পার্টিকুলার একটা ডেফিনেশন হতে পারে, কিন্তু এই জিনিসগুলো লেখার মধ্যে কিন্তু পার্থক্য দুটো স্টুডেন্টের মধ্যে আলাদা আলাদা হতেই পারে, কেন সে কনফিগার করছে কিভাবে সেটা। তো টিচাররা অ্যাকচুয়ালি দেখতে চায় সেই জিনিসটা, এই কোশ্চেনগুলো এরকমভাবেই ফ্রেম করে আগের বছরের বা তার আগের বছরের কোশ্চেন যদি দেখিস, যে একটা কিভাবে তুই মানে ম্যানেজ করবি, একটা কিভাবে তুই মাইক্রো কন্ট্রোলারের সাথে একটা তুই এলইডি বা সুইচকে কানেক্ট করে একটা কিছু বললো, সেই জিনিসটাকে তুই অবজেক্টিভটাকে ফুলফিল করছিস। এই জায়গাগুলো এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এই হলো ব্যাপার। এবং গ্রুপ বি এর যে প্রথম ইউনিটটা, ওটাও খুব টাফ হয়, কারণ ওখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন প্রত্যেক বছরই করে। তো ব্যাপারটা হচ্ছে যে এই দুটো টপিক, গ্রুপ এর সেকেন্ড চ্যাপ্টার আর গ্রুপ বির ফার্স্ট চ্যাপ্টারটা একটু ভালো করে আমাদেরকে শিখতে হবে, কারণ এখান থেকেই যত ধরনের উল্টা পাল্টা কোশ্চেন ওরা করতে পারে। ফার্স্ট ইউনিট থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে, পুরো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, মানে একেবারে ডাইরেক্টলি তোকে দিয়ে দেবে, পিক 1.3টাই তোকে একেবারে কোশ্চেন আকারে তুলে দিতে পারে, ঠিক আছে। তারপর দিতে পারে এমবেডেড সিস্টেম কাকে বলে, একদম তুলে দিতে পারে, বা এমবেডেড সিস্টেমের আর্কিটেকচার আলোচনা কর, তুলে দিতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এখান থেকে হবে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আমরা দেখতে পাবো। আবারও বলছি বারবার করে, গ্রুপ এর সেকেন্ড চ্যাপ্টার আর গ্রুপ বি এর ফার্স্ট চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার হচ্ছে যদি বলিস এমবেডেড সিস্টেমের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। মুভ কর নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টারে যদি আমরা দেখি, একটু জুম কর, নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো যে পিক মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচার এবং প্রোগ্রামিং। এটা খুবই ভালো জিনিস, এবং আমরা এখানে শুধুমাত্র এক ধরনেরই পিক মাইক্রো কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। এখান থেকেও মোরালেস স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন তোদের আসে। তাহলে তোদের স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন কিন্তু দেখ, তোদের এই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন কিন্তু গ্রুপ বি 4 নম্বর চ্যাপ্টার আর গ্রুপ এর 1 নম্বর চ্যাপ্টার থেকে ডাইরেক্টলি কোশ্চেন করে। তার মানে যদি আমরা মার্কস তুলতে চাই, ভালো মার্কস, তাহলে কিন্তু অবশ্যই আমরা টার্গেট করতে পারি গ্রুপ 4 আর গ্রুপ 1 চ্যাপ্টারটাকে, গ্রুপ বি এর সেকেন্ড চ্যাপ্টার বলতে গেলে আর গ্রুপ এর ফার্স্ট চ্যাপ্টার, এই দুটো থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে, ঠিক আছে। তো আর লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটাও কিন্তু একটু চাপের চ্যাপ্টার, যেটা হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেসিং। তুমি কিভাবে এই পিক মাইক্রো কন্ট্রোলারের সাথে বিভিন্ন ধরনের পেরিফেরালসগুলোকে ইন্টারফেস করবে, ডিজাইন করবে এবং কি প্রোগ্রাম লিখবে, সেইগুলো কিন্তু দেখা হয়। সেখানে কিছু অ্যাপ্লিকেশন ওয়াইজ তোমাদেরকে কিছু দিয়েছে, যে এলইডি ব্লিঙ্কিং। তো এলইডি ব্লিঙ্কিং তুমি করবে কি করে? এর জন্য তোমাদের প্রোটিয়াস লাগে। প্রোটিয়াস কি কাজে লাগে কেউ বলতে পারবে? এখানে যারা যারা প্রেজেন্ট আছে, আমি তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করি, তারা একটু তুই লিখা, ওকে বাপ্পা বলো তো, প্রোটিয়াস কি, কোন সফটওয়্যার কিসের জন্য ইউজ করা হয়? অয়ন বলবি না, দাঁড়া। মধুমিতা মণ্ডল বলো, নেহা বলো তো, শ্রেয়সী বলো, বলো তো প্রোটিয়াস কি? শুনেছো এর আগে কখনো নাম প্রোটিয়াস বলে কোনো কিছু? না দাদা, শুনিসনি? তুই থার্ড ইয়ারে উঠে গেলি, প্রোটিয়াস শুনিসনি? বিড়লাতে পড়িস, কি বলছিস রে? সঞ্জনা, তুইও তো নেহার সাথেই পড়িস মেবি, তাই তো? একই তো কলেজ তোদের, শুনিসনি? হ্যাঁ স্যার। তুইও শুনিসনি প্রোটিয়াস? বলে না কলেজে? না স্যার। কি অবস্থা? সিরিয়াসলি কোন কলেজ? তাহলে বল, অন্য কোনো কলেজ থেকে তাহলে তুলি, দেখি সেখানে বলেছে কিনা। স্যার কভার পলিটেকনিক কলেজ শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তুই পড়িস, তো তুই আমাকে একটা জিনিস বল, যে তুই শুনেছিস কখনো প্রোটিয়াস বলে কোনো কিছু সফটওয়্যারের নাম? না স্যার। খুব সমস্যার বিষয়, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে এগুলো জানছো না। মধুমিতা মণ্ডল কলেজে কি করাচ্ছে কে জানে। মধুমিতা মণ্ডল, হ্যাঁ, কি কি প্রোটিয়াসের নাম শুনেছিস? হ্যাঁ প্রোটিয়াসের নাম শুনেছিস? না
আচ্ছা শোনেনি। পার্থিব, নবীন, নবীন পার্থিব কেউ ধরো সার্কিট সিমুলেশনে ইউজ হয় আমাদের, এক্স্যাক্টলি করেছি ল্যাবে করেছি। ঠিক বলেছে অয়ন, ঠিক বলেছে তো পার্থিব আর ইসে। এটা একটা প্রোটিয়াস হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার যার হ্যাঁ, ঠিক যার বলেছো। দ্বারা আমরা কি করতে পারি, সার্কিট সিমুলেশন করতে পারি। তো ওই পেজে আয়, তো এই প্রোটিয়াসটা তো লাগবে, এবং এই প্রোটিয়াসের সাথে তোকে আরেকটা সফটওয়্যারও লাগবে, সেটা মাইক্রোচিপ স্টুডিও বলে। সেই মাইক্রোচিপ স্টুডিওতে আমরা কি করব, সেই মাইক্রোচিপ স্টুডিও বা আমরা আরডিনো যে সফটওয়্যারটা আছে সেই আরডিনো সফটওয়্যার নামাতে হবে। দুটো ভাবে, তুমি যদি মাইক্রো কন্ট্রোলারকে ডাইরেক্টলি ইউটিলাইজ করো, মাইক্রো কন্ট্রোলারের সাথে যদি তুমি ডাইরেক্টলি কোনো মানে মাইক্রো কন্ট্রোলারে শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার দিয়ে কোনো প্রজেক্ট বানাচ্ছ, মানে আরডিনো ইউজ করছো না, ডাইরেক্ট তুমি মাইক্রো কন্ট্রোলার H051 দিয়ে প্রজেক্ট বানাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মাইক্রোচিপ স্টুডিও ইউজ করতে হবে। মাইক্রোচিপ স্টুডিও দিয়ে তুমি কি করলে, মাইক্রো কন্ট্রোলারটাকে প্রোগ্রাম করলে, করে তুমি তোমার যে সার্কিটটা আছে সেই সার্কিটটাকে ওয়ার্ক করালে। যেমন এখানে যেমন দিয়েছে এলইডি ব্লিঙ্কিং, ঠিক আছে, ধরো এইটাই, এটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে ডিজাইন করছি। তো মাইক্রো কন্ট্রোলার দিয়েও ডিজাইন করতে পারি বা আরডিনো বোর্ড নিয়ে এসেও করতে পারি। তো আরডিনো বোর্ড দিয়ে করতে গেলে তোকে আরডিনো যে মানে কোড এডিটর আছে সেটা নামাতে হবে, সেখানে কোড করতে হবে। তা এবং যে সার্কিটটা তুই বানাবি এলইডি ব্লিঙ্কিং এর জন্য, যে সার্কিটটা বানাবি সেটা কোথায় বানাবি, সেটা অবশ্যই তুই প্রোটিয়াসে বানাবি। তাহলে এই সফটওয়্যারগুলো কিন্তু একটুখানি মানে একটুখানি নিজেরা চেষ্টা কর শেখার। আমি জানি অনেকেরই টার্গেট আছে, না এই তো আমি তো ডিপ্লোমার পরে বিটেক করবোই, বিটেকে গিয়ে আরো তো অনেক অনেক নতুন নতুন তোকে টুল শিখতে হবে। তো এখন থেকেই একটুখানি আইডিয়া তোরা অন্তত নামটা তো জেনে রাখ যে এরকম একটা সফটওয়্যার হতে পারে ইলেকট্রনিক্সের জন্য, সিমুলেশন অ্যাপ সব বেস্ট। আরেকটা হয় স্পাইস বলে, ওটাও ভালো, ঠিক আছে। তো প্রোটিয়াসটাই ম্যাক্সিমাম জন ইউজ করে। তো এই প্রোটিয়াস ইউজ করেই, এবং তোমাকে ওই প্রোগ্রামিং যে সফটওয়্যারগুলো আছে আরডিনোর জন্য, যেমন আরডিনোর নিজের আছে, মাইক্রো কন্ট্রোলারের জন্য আমি বললাম তোকে মাইক্রোচিপ স্টুডিও, এরকম দিয়ে তুই কি করতে হবে, তোকে কিন্তু এখানে সার্কিট ডায়াগ্রাম বানাতে হবে, তাতে প্রোগ্রাম করতে হবে, এবং এলইডি ব্লিঙ্কিং এই প্রোগ্রামটা তোকে রান করাতে হবে। বুঝাতে পারলাম? ইয়েস অর নো? ক্লিয়ার হলো? হ্যাঁ, তারপরে কি লেখা আছে রে অয়ন, দেখতে পাচ্ছি না। 5.2 পয়েন্টটা কি আছে রে ভাই? হ্যাঁ, 2 সিঙ্গেল সুইচ আর 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেস করাতে বলেছে তোমাকে পিক মাইক্রো কন্ট্রোলারের সাথে, নয়তো আরডিনো বোর্ডের সাথে। তার সার্কিট ডায়াগ্রাম কি হবে, তার সিমুলেশন মডেল কি হবে, এই জিনিসগুলো, এই লাস্ট চ্যাপ্টারটা যদি তোকে ফিল করতে হয়, তাহলে তোকে কিন্তু বাড়িতে ওই সফটওয়্যারের থ্রু দিয়ে প্র্যাকটিস করতে হবে, আর নয়তো কলেজ। এবার আমি জানি না কলেজ কতটা করবে, এবার আর তার থেকে বড় কথা যে আমিও কতটা করতে পারবো এটাও বড় ব্যাপার, কারণ এই লাইভ সেশনে আবার ওই সিমুলেশন অ্যাপ দিয়ে চালিয়ে দেখানো মানে প্রচুর, মানে মেশিনকে খুব ভালো হতে হবে। আমার মেশিনের কনফিগারেশন যা আছে আশা করছি হয়ে যাবে, যদি না হয়ে যায় তাহলে তোদেরকে নিজে কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে, যদি কারোর কাছে সাফিসিয়েন্ট মানে তোমার ইসে থাকে, মানে কনফিগারেশন থাকে, লাইক ধরো মিনিমাম 8 GB র্যাম তো লাগবে, ঠিক আছে। সি ড্রাইভে অ্যাটলিস্ট তোমার 30 থেকে 40 GB তুমি ফ্রি রাখতেই হবে, এর থেকে না রাখলে এই সফটওয়্যার দিয়ে তুমি যখন এই সিমুলেশনটা করছো তোমার মেশিন টানতে পারবে না, ঠিক আছে। সব থেকে বেস্ট হয় যখন এই সমস্ত ধরনের ল্যাব দেখানোর জন্য প্রেফারেবল যে সিস্টেম থাকে, সেই সিস্টেমে তোমার ডেফিনেটলি 16 GB র্যাম লাগবে, তবে গিয়ে একদম প্রপার হয়েছে সুন্দর উইদাউট এনি ল্যাগ আমি তোদেরকে দেখাতে পারবো। আমার মেশিনে আপাতত 8 GB আছে, তো আশা করছি এটা দিয়ে আমি দেখাতে পারবো। লাস্ট চ্যাপ্টারটা কিন্তু থিওরিটিক্যাল চ্যাপ্টার নয়, এবং এইখানেই স্টুডেন্টরা সব থেকে বড় সমস্যায় পড়ে। লাস্ট চ্যাপ্টার, তারপর হচ্ছে তোমার গ্রুপ বি এর প্রথম চ্যাপ্টার, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ঠিক আছে। এখানে তুই ল্যাবে যতটা টাইম কাটাতে পারবি, ল্যাবের কনসেপ্ট, ল্যাবের যে ওই ল্যাব ম্যানুয়ালগুলো আছে, তত তোর বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু এমবেডেডের উপরে, বুঝতে পারলি। এবং এটা কিন্তু এখন সবথেকে ভালো ডিমান্ডিং একটা স্কিল সেট বলতে পারিস, যেটা তুই তোর মধ্যে রাখলে তুই ইজিলি ভালো একটা জায়গায় জব পাবি, ঠিক আছে। মানে এখন ইলেকট্রনিক্সের কোর বলতে এমবেডেড সিস্টেমের কোম্পানিগুলোই অ্যাকচুয়ালি কোর কোম্পানি বলা যেতে পারে। সেই রকমভাবে তো ইলেকট্রনিক্সের জন্য এখন কোনো কোরই নেই, হয়তো আপকামিং ডেজে আসছে, ঠিক আছে। আর যাই আসুক না কেন সেখানেও 2% 3% স্টুডেন্টরা পাবে। 2% 3% স্টুডেন্ট মিনস আইআইটি থেকে তুলবে ওরা বা এনআইটি থেকে তুলবে। তাহলে স্যার আমাদের কী হবে, আমরাও তো পড়াশোনা করছি। হ্যাঁ, তাহলে তোদের জন্য কিন্তু এমবেডেডের বহু কোম্পানি আছে, মিড সাইজ কোম্পানি আছে, লার্জ সাইজ কোম্পানি আছে, সেগুলোতে তোরা এন্ট্রি নিতে পারিস। আর সেই এমবেডেডের জন্য এন্ট্রি নেওয়ার জন্য যে তোর প্রিরিকুইজিট স্কিল আছে, সেটার 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, তোর মধ্যে
বেসিক ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল জ্ঞানটা থাকতে হবে, মানে সার্কিট থিওরি, অ্যানালগ আর ডিজিটাল, আর কিচ্ছু লাগবে না। আর কন্ট্রোল সিস্টেম কিছু কিছু ক্ষেত্রে লাগে। অ্যানালগ, ডিজিটাল, সার্কিট থিওরি, এই তিনটে জিনিস তোদের খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে কি লাগবে স্যার? তার সাথে আমার লাগবে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সি প্রোগ্রামিং, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যদি একটু স্ট্যান্ডার্ড এমবেডেড কোম্পানির দিকে যায় তাহলে সেখানে আমাদের ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা এই রকম কিছু কোশ্চেন করতে পারে। কিন্তু আমাদের এই চারটে জিনিস, আবারও বলছি, অ্যানালগ, ডিজিটাল, সার্কিট থিওরি আর সি প্রোগ্রামিংয়ের বেসিক আইডিয়া রাখতে হবে। এবং তার সাথে যদি এই এমবেডেড কনসেপ্টগুলো পড়িস তাহলে তুই ভালো কোম্পানিতে জব পেতে পারিস। কী রকম কোম্পানি সব থেকে মানে ভালো এবং মার্কেটে সব থেকে বেস্ট প্যাকেজ দিতে পারে? আফটার অল কেন বলছি আমি, ধরলাম আজকে আমি লেটসে ধরলাম আজকে নেহা, তোকে তুলে নিলাম, ঠিক আছে? ওকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নেহা আজকে লেটসে আজকে ও খুব ভালো করে জিলেট দিল, জিলেট দিয়ে যাদবপুরে ভর্তি হলো। যাদবপুরে ও কী পেলো? যাদবপুরে ইলেকট্রনিক্স পড়ছে, ঠিক আছে? ইয়েস অর নো? ঠিক আছে, ইলেকট্রনিক্স পড়ছে। ও জাস্ট থার্ড ইয়ারটা মানে ও জাস্ট ঢুকবে, ঢুকে ও থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার কমপ্লিট করবে, তারপর থেকেই এসে যাবে হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটি। সেখানে ইন্টার্নশিপের জন্য কারা আসে? টেক্সাস আসে। ইলেকট্রনিক্সের জন্য টেক্সাস আসে। এবার টেক্সাস আসলো, টেক্সাসে ইন্টার্নশিপেরই প্যাকেজ হচ্ছে 1 লাখ টাকা মাসে মাইনা। তুই ভাব, ইন্টার্নশিপেরই 1 লাখ টাকার কাছাকাছি দেয় ওরা, 70,000 টু কত থাউজেন্ড জানি, এবছরই দেখছিলাম আমি, ঠিক আছে? তো এই যে 70 থেকে 80,000 টাকা স্যালারি শুধুমাত্র ইন্টার্নশিপেই দিচ্ছে, তার জন্য ওরা তোমাকে কিন্তু একটা টেস্ট নেয়। ওই টেস্টে তোমাকে দুটো ওদের পজিশন থাকে, একটা হচ্ছে অ্যানালগ অ্যানালগ মানে তোমার বেস করে, আরেকটা থাকে ডিজিটাল বেস করে প্রোফাইল। অ্যানালগ বেস করে প্রোফাইলে তোমাদের যে কোশ্চেন পেপারটা হয় সেটা হয় হচ্ছে তোমার সার্কিট থিওরি আর অ্যানালগ ইলেকট্রনিক্সের উপর। যে ডিজিটাল প্রোফাইলের জন্য যাবে তার ডিজিটাল ইলেকট্রনিক্স আর থাকে হচ্ছে তার সার্কিট থিওরি। এই পেপারটা যে ক্লিয়ার করতে পারে তারপর সেই ইন্টারভিউ রাউন্ডে যায়, সেখানে এই এমবেডেড, পিএলসি, হাবিজাবি এগুলো টুকটাক কোশ্চেন করবে, তারপর তো সিলেকশন হবে। তো এখন থেকে যদি এই জিনিসগুলো তুই নিজের মধ্যে তৈরি করিস তাহলে কিন্তু অবশ্যই তুই টেক্সাসে নিজেকে দেখতে পারবি আর 3 বছর বাদে। তার মধ্যে জিলেটটাও ভালো করে দিতে হবে তোদেরকে, কিন্তু তুই কিন্তু নিজেকে ওই রকম একটা পজিশনে যেতে যাওয়ার জন্য একটা সুযোগ পাবি, যেটা কিনা নর্মাল স্টুডেন্টরা পায় না অন্যান্য কলেজে। তো এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ যে টেক্সাস নিজে আসে অন ক্যাম্পাসে ইন্টার্নশিপ করানোর জন্য এক্সাম নেয়, যেটা কিনা অন্য কোনো কলেজেই ওই এই আমাদের কলকাতা আশেপাশে কোনো কলেজেই হবে না বা হয় না। এটা একটা বড় অপরচুনিটি। তো এই জায়গাগুলো আছে, টেক্সাস আছে, কোয়ালকম আছে, এরা কিন্তু এমবেডেড প্রোফাইলের জন্য হিউজ স্যালারি দেয় এবং ভালো জব রোলও দেয়। তো তোকে কিন্তু এই স্কিল সেটগুলো বানাতে হবে এখন থেকেই, ঠিক আছে? ক্লিয়ার হলো? তো এই হলো আমাদের আজকে সাবজেক্টটায় কী কী টপিক আছে, এবং বই তো আমরা রেকমেন্ড করে দিয়েছি, আমাদের স্টোরে আছে বইটা, এমবেডেডের বই, খুব ভালো বই। ওই বইটা মোটামুটি আমি বলবো যে মার্কেটে থেকে অনেক ভালো বই, কারণ ওই বইটা তোর পুরো ডিপ্লোমা সিলেবাসটার উপর বেস করেই তৈরি করেছে, মানে এই সিলেবাসটার উপর বেস করেই তৈরি করা আছে। তো তোরা একবার দেখতে পারিস গিয়ে আমাদের স্টোর থেকে, বা এমনিও আমাদের স্টোর থেকে না কিনিস, বইটা আমাদের স্টোর থেকে দেখে তুই অন্য কোথাও থেকেও কিনতে পারিস, সেটা তোর ব্যাপার, ঠিক আছে? যদি তোর বই মানে লাগে, যদি আমার ক্লাস ছাড়াও তোর বই একটা সাথে রাখতে চাস তাহলে ওই বই তুলিস, কিন্তু ওই বই লাইব্রেরিতে পাবি না, যেই বইটা আমি রেকমেন্ড করেছি, ঠিক আছে? তো অয়ন বন্ধ করে দে ভাই, তাহলে সিলেবাস এই এই ব্যাপার তোরা বুঝতে পারলি? কার কোনো ডাউট আছে, কিছু কোশ্চেন আছে? একটা ইন্ট্রোডাকশন আজকে ক্লাস হচ্ছে, তো সেখানে আমি টপিক নিয়ে আজকেই প্রথমে প্রচুর কিছু বলবো না। আজকে আমি তোকে বুঝিয়ে দিলাম কোথায় কোথায় কী কী জব রোল আছে আর কীভাবে যেতে পারি। সব থেকে ভালো হয় যে আমি যদি বলি, তুই যদি যাদবপুর ছাড়াও, যেমন আমি নিজে করেছিলাম অনওয়ার্স টেকনোলজিস, তুই যদি প্রথম কোম্পানি ছিল আমার, সেটা যদি লিখিস, সেটা হচ্ছে এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে ওদের কোম্পানি আছে, ওটাও তোমার প্রাইভেট লিমিটেড আর লিমিটেড কোম্পানি হয়, জানিস তো? হ্যাঁ, কেউ এখানে আইডিয়া আছে? প্রাইভেট লিমিটেড আর লিমিটেড কোম্পানি, তো এটা কিন্তু লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড না। প্রাইভেট লিমিটেড আর লিমিটেডের মধ্যে পার্থক্য আছে। লাইক ধর টিসিএস এ কিন্তু লিমিটেড কোম্পানি, উইপ্রো কিন্তু লিমিটেড কোম্পানি, নট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? তো তো ওই কোম্পানিতেও কিন্তু রিকোয়ারমেন্ট, আমাকে যখন ইন্টারভিউ হয়েছিল 4 দিন ধরে ইন্টারভিউ হয়েছে, মানে প্রথম দিন শুধু অ্যানালগের ওপর হয়েছে, দ্বিতীয় দিন ডিজিটালের ওপর হয়েছে, মানে প্রথম দিন মানে প্রথম যে টেস্টটা ছিল ওই টেস্টে আমার এখনো মনে আছে 40খানা এমসিকিউ ছিল বেসিক ইলেকট্রনিক্সের, মানে ইলেকট্রনিক্স, এমবেডেড, তারপর হচ্ছে তোর এগুলো সব মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট ছিল হচ্ছে তোর সেকেন্ড তো ছিল হচ্ছে দুটো কোড করতে দিয়েছিল সি প্রোগ্রামিংয়ে, বেসিক একদম একদম স্ট্রিং আর একটা পয়েন্টারের ওপর, আমার এখনো মনে আছে, ঠিক আছে? এবং তোকে স্ক্রিন শেয়ার করে তোকে দেখাতে হবে কোড করছিস, এবং তোর তো ক্যামেরাতে তোকে দেখবে ওরা পুরো প্রপারলি যে কোনো চিটিং করছিস কিনা এরকম। তো ওখানে তোর একটা স্ট্রিংয়ের প্রোগ্রাম ছিল, একটা পয়েন্টারের প্রোগ্রাম ছিল। তো ওইটা হয়ে যাওয়ার পরে তো
তোর ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউতে তোর অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল, মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার ছিল আর এমবেডেড ছিল। এবার আমি অন্যদের থেকে ওখানে প্রেফারেন্স পেয়ে গেছিলাম কি করে, 4 জন ছিল, একটা মেয়ে সিলেক্ট হয়েছিল, আমি সিলেক্ট হয়েছিলাম, 4 জন আমরা লাস্ট অব্দি ছিলাম আর 2 জন ক্যান্সেল আউট। আমি বেনিফিটটা পেয়েছিলাম, আমার ইন্টারভিউটা অতটাও বেটার যায়নি আরেকটা ছেলের থেকে, যে ছেলেটা আমার বদলে হয়তো পেয়ে যেত সেদিনকে। কিন্তু আমার একটা ব্যাপার ছিল যেটা কিনা হচ্ছে, আমি তোর ইন্টার্নশিপ করেছিলাম তোর এমবেডেড এর উপরে পাই ইনফোকম প্রাইভেট লিমিটেড থেকে। পাই ইনফোকম হচ্ছে লখনৌ বেস একটা তোর কোম্পানি, যেখান থেকে আমি ইন্টার্নশিপ করেছিলাম। তো ওইটা একটা এক্সট্রা বেনিফিট পেয়েছিলাম। তো তোদের কাছে এরকমও যদি কোনো স্কিল সেট তোরা বানাতে পারিস যে আমি কোনো ইন্টার্নশিপ করেছি এমবেডেড সিস্টেমের উপরে, বা আমরা যেটা এখন করাচ্ছি সোলারের উপরে, যদি কেউ সোলারের দিকে যেতে চাস তো সেইগুলো কিন্তু তোর রাস্তা খুলে দেয়। আজকে না হোক বিটেকের পরে গিয়েও কিন্তু তোকে একটা ভালো পজিশন দিতে পারে। তো এই জায়গাগুলো একটু ফোকাস কর তোরা যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হচ্ছিস বা পড়ছিস, পড়াশোনা করছিস, হবি, ঠিক আছে? আর যদি সফটওয়্যারে যেতে চাস আমার মতো, আমি তো পরে সুইচ করেছি, তাহলে প্রথম থেকেই এইসব ভুলে তোকে এখন সিএসটি সাবজেক্টিভ নিয়ে বসে থাকতে হবে। যা অবস্থা এখন মার্কেটে, আগে ইসিদের জন্য যা কোশ্চেন হতো, এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এত কম্পিটিশন বেড়ে গেছে এখন আর ওই রকম ভাবে ইসিদের একটু হালকা ফুলকা ধরতো, সিএসটিদের একটু বেশি ধরতো, এখন আর সবাইকেই বেশি বেশি করে ধরছে, কারণ সবার মধ্যেই সেই জিনিসগুলো চাইছে, কারণ সবার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে সেই জিনিসগুলো, এই জন্য কম্পিটিশন খুব বেশি। যদি তুই ওইদিকে যেতে চাস তাহলে ওইভাবে ভাব, আর যদি তুই ইলেকট্রনিক্সেই থাকতে চাইছিস, ইলেকট্রনিক্সেই তুই সফটওয়্যার বেস কোর কিছু মানে একটু কোর রিলেটেড কোম্পানিতে জব করতে চাইছিস, তাহলে হচ্ছে এমবেডেড হচ্ছে একটা বড় তোর কাছে একটা কি বলবো স্কিল সেট হতে পারে ভালো জব পাওয়ার জন্য। ঠিক আছে, তো চল স্টার্ট করি। বুঝতে পারলি সবাই কি বললাম? ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট থাকলে বল। স্যার ভিএলএসআইটা কি? ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ, মানে তোর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, এইটা হচ্ছে আরো বেশি, এখানে তুই চান্সই পাবি না। ভিএলএসআই পোস্টে চান্স পাওয়ার জন্য তোকে ভাই অ্যাটলিস্ট এমটেক করতে হবে। ভিএলএসআই ভাই আরো এই যে আজকে যে আমাদের মাইক্রোমিটার যে চিপ তৈরি হচ্ছে, আগের দিনও বা কাজের জন্য বলছিলাম মাইক্রো কন্ট্রোলার পড়ানোর সময়, ওই যে ডিজাইনিংটা এই ভিএলএসআই টেকনোলজিতে হয়। এখন ভিএলএসআইতেও না, এখন ইউএলএসআই টেকনোলজিতে হয়। ঠিক আছে, যেখানে কিনা লক্ষ লক্ষ তোমার ইসে ডায়োড ট্রানজিস্টার বেসিক কম্পোনেন্টগুলোকে তোমার কি করছে, তোমার বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে তোমার একটা ছোট্ট ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। দাদা তুমি কি সেমিস্টার 2 সাবজেক্টের ক্লাস নেবে? সেমিস্টার 2 সাবজেক্টের ক্লাস নেবো মানে বুঝলাম না ভাই, অর্ঘ ক্লিয়ার হলো না ভাই কোশ্চেনটা? সেমিস্টার 2 তুমি কি এই সেমিস্টারে কি দুটো সাবজেক্ট নেবে আমাদের? আচ্ছা তুমি কি সেমিস্টারে দুটো সাবজেক্টের ক্লাস নেবে? কার কার আইওটি আছে এখানে? তাহলে যাদের আইওটি আছে আমি আইওটি নেব, আর এমবেডেড তো আমাদের আইওটি আছে। হ্যাঁ আইওটি তো কালকে পড়ালাম তো। বুঝতে পেরেছিস তো সবাই? নোটসটা আর ভিডিওটা আজকে আমি এই ক্লাসের পরে আপলোড করব, ঠিক আছে? তাহলে আমরা আজকে স্টার্ট করছি আমাদের এমবেডেড সিস্টেমের ফার্স্ট ইউনিট। দাদা বলো ভাই। দাদা এমবেডেড সিস্টেমের জন্য কি ওই কেল সফটওয়্যারে কি প্রোগ্রাম করা হয়? কিসে? কেল সফটওয়্যারে কি প্রোগ্রাম করা হয়? করা হয়, হ্যাঁ, অনেক 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 সফটওয়্যারই আছে, কিন্তু ওই সফটওয়্যারের স্পেসিফিকেশন অনুযায়ী আমি একবার নামিয়ে দিলাম, আমার কম্পিউটার ক্র্যাশ খেয়েছে ভাই। আমি জানি না, এবারে আরেকবার চেষ্টা করবো তোদেরকে শেখানোর জন্য, কিন্তু বলতে পারছি না আমার মেশিন নেবে কিনা। বুঝতে পারলি তো? ঠিক আছে, ওটা একটু হাইফাই ইসে লাগে, দেখছি আমি যদি ওটা নামানো মানে আমার মেশিন যদি প্রপারলি নিয়ে নেয় তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আবারও বলছি বারবার করে, প্রোগ্রামিং এর জন্য কিন্তু আমি কিন্তু এখন আর সি প্রোগ্রামিং পুরো জিনিসটাকে তোদেরকে এখন ধরে ধরে তো আবার একটা সেমিস্টারে পুরো সি কমপ্লিট করানো যায় না। তোদেরকে একটা কি বলবো একটা ক্র্যাশ কোর্সের মতো করে ওই আরডিনো পড়ানোর আগে একদিন আমি পুরো জিনিসটা বুঝিয়ে দেবো, কি কি ছিল ফাংশন, কিভাবে লিখতিস, ফাংশন লেখার জন্য কি কি মাথায় রাখতে হয়, কিভাবে স্ট্রিংকে ইউজ করতে পারবো, কিভাবে পয়েন্টারকে ইউজ করতে পারবো, একবারে বলে দেবো। কিন্তু তোকেও একটু বাড়িতে ধীরে ধীরে আরেকবার দেখে নিতে হবে কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না। সো এবার আমরা যাচ্ছি এমবেডেড সিস্টেম। সো এমবেডেড সিস্টেম জানার আগে আমাদের যেটা জানতে হবে যে এমবেডেড সিস্টেমের সাথে জেনারেল কম্পিউটিং সিস্টেমের পার্থক্য কি, কেউ বলতে পারবি? আমি এদিকে লিখছি এমবেডেড সিস্টেম, এদিকে লিখছি জেনারেল কম্পিউটিং সিস্টেম, এই পার্থক্যটা কি? এমবেডেড সিস্টেমের সাথে জেনারেল কম্পিউটিং সিস্টেমের পার্থক্য কি? বলতে পারবি?
এনিওয়ান তোদের মধ্যে কেউ যে এমবেডেড সিস্টেম আর জেনারেল কম্পিউটিং সিস্টেমের মধ্যে ডিফারেন্স? চেষ্টা কর তোরা অ্যাটলিস্ট এটা তো বল জেনারেল কম্পিউটিং সিস্টেম কি। এমবেডেডটা তো হয়তো শিখতেই এসেছিস, এটা নতুন একটা টপিক তোদের জন্য, কিন্তু জেনারেল কম্পিউটিং সিস্টেম তো তোরা অলরেডি জানিস, মাইক্রো কন্ট্রোলার পড়ে আসলি, তো তোরা বল কি। দা জেনারেল কম্পিউটার সিস্টেম তো হচ্ছে অনেকগুলো মানে ডিসক্রিট কম্পোনেন্ট গুলোকে এক জায়গায় করে যেটা করা হয় একটা বোর্ডের উপরে। ঠিকই বলেছে, কিছুটা আমরা বলতে পারি জেনারেল কম্পিউটিং সিস্টেম হচ্ছে কম্বিনেশন অফ জেনারিক হার্ডওয়্যার আর একটা জেনারেল পারপাস ওএস। মানে ওখানে ঠিকই বলেছে, অনেকগুলো আমরা হার্ডওয়্যার কম্পোনেন্টকে নিলাম, তাকে কম্বাইন করলাম এবং ওই কম্পোনেন্টগুলোকে কম্বাইন করার পরে আমরা একটা জেনারেল পারপাস ওএস ইউজ করলাম। ঠিক আছে, মানে ডেডিকেটেড কোনো ওএস নয়, জেনারেল পারপাস ওএস। জেনারেল পারপাস ওএস বলতে এই যে যেমন উইন্ডোজ 7 ইউজ করছিস, কেউ উইন্ডোজ 8 ইউজ করছিস, কেউ উইন্ডোজ 10 ইউজ করছিস, উইন্ডোজ 11 ইউজ করছিস, এগুলো হচ্ছে জেনারেল পারপাস ওএস। এগুলোকে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করে আমাদের কাজ কি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে এক্সিকিউট করাচ্ছি। মানে এই যে আমার ল্যাপটপ এখন লাইভ ক্লাস নিচ্ছে, তার সাথে সাথে সেই ল্যাপটপটা আমাকে হেল্প করছে, সাপোর্ট করছে তোর এই হোয়াইট বোর্ডে লেখার জন্য। তাহলে এটা একটা জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন, মানে অনেক মানে ঠিক আছে, অনেক কিছু অ্যাট এ টাইম এক্সিকিউট করাতে পারছি। তাহলে এইগুলোকে জেনারেল কম্পিউটিং সিস্টেম বলছে। ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার হলো? তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেম কি আমি লিখছি, সবাই বুঝতে পেরেছিস তো? আর অয়ন আজকে আসছিস তো নাকি না? হ্যাঁ দাদা আসবো। আর ওইটা হয়েছে যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ দাদা করেছি 20 অব্দি, 20 না 22 অব্দি হয়ে গেছে। 22 মানে? কোশ্চেন ওই ডিবিপি কথা বলছো তো? না, যেটা আমি ক্লাসে দিয়েছিলাম আগের দিন ওই ইনইকুয়ালিটির কথা বলছো? ডোমেনে। হ্যাঁ ওটা করা হয়নি, করে দেবো এখনই একটু পরে। আচ্ছা, নাহলে আমি আজকে করিয়ে দেবো, অনেকেরই প্রবলেম হচ্ছে, কোথাও কোথাও বলছিল। স্যার কম্বিনেশন অফ এর পর কি লিখেছেন ওটা জি দিয়ে? জেনেরিক GENERIC জেনেরিক হার্ডওয়্যার অ্যান্ড জেনারেল পারপাস ওএস। ঠিক আছে, আমি আর নোটসটা এখন আমার বানানো হয়নি। আগে যেমন আমরা আগের দিন যেমন আইওটি নোটস বানিয়েছিলাম, এটারও নোটসটা এখন প্রসেসে আছে আমাদের। তোরা অনেকেই জানিস যে সৈকত যে আছে সে আমাদের টেকনিক্যালটাকে হ্যান্ডেল করে, ওকে দেওয়া হয়েছে, ও নোটসটা বানাচ্ছে। বাট আমি এই জন্য প্রথম ক্লাসটা লিখেই পড়াচ্ছি, পরের ক্লাস থেকে আমি নোটসই দেবো, নোটসই দেখিয়ে পড়াবো এবং অনেক ছবিও থাকবে ওর মধ্যে, খুব সুন্দর করে বানানো হচ্ছে, যেটা তোর পড়তে খুব ইন্টারেস্টিং লাগবে। এক্সিকিউটিং স্যার ওএসটা কি? অপারেটিং সিস্টেম। এই যে তুই যে তোর কম্পিউটারে যে তুই যে উইন্ডোজ 7 ইউজ করিস, বা অনেকে আগে ইউজ করতো ভিস্তা, কেউ ইউজ করতো এক্সপি, তাই না? এখন অনেকে ইউজ করছে হচ্ছে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, তাই তো? তার মধ্যেও আবার অনেক ভাগ আছে উইন্ডোজ 10, উইন্ডোজ 10 হোম, তাই না? ইয়েস অর নো? তাহলে এই জিনিসগুলোকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেম, এবং এগুলো হচ্ছে জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম। মানে এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো মাল্টিপল টাস্ক সাইমালটেনিয়াসলি এক্সিকিউট করতে তোকে হেল্প করবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবং ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে একটু এই জায়গাটার থেকে একটু যদি আমরা সরে আসি, তাহলে আমরা এখান থেকে কি কোনো রকমভাবে আমরা কোনো আইডিয়া করতে পারছি তাহলে এমবেডেড সিস্টেম কি? হ্যাঁ, এটা যদি ইট ইজ আ কম্বিনেশন অফ জেনারিক হার্ডওয়্যার অ্যান্ড জেনারেল পারপাস ওয়েস ফর এক্সিকিউটিং ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন হয়, আর এইটাকেই যদি আমরা জেনারেল কম্পিউটিং সিস্টেম বলে থাকি, তাহলে অ্যাকচুয়ালি এমবেডেড সিস্টেমটা কি? হ্যাঁ, এখানে জেনারিক হার্ডওয়্যার বলছি, জেনারিক হার্ডওয়্যার, ওইখানে এই জেনারিক কথাটা থাকবে না, ওখানে হয়ে যাবে কি ইট ইজ পার্টিকুলার হার্ডওয়্যার থাকবে। কারেক্ট, ইট ইজ কম্বিনেশন অফ স্পেশাল পারপাস হার্ডওয়্যার, স্পেশাল পারপাস হার্ডওয়্যার থাকবে। আর এখানে যে দাদা এমবেডেড সিস্টেমটা তোমার হার্ডওয়্যার আর সফটওয়্যারের এটাকে একসঙ্গে এটাকে মিলিত, এটাকেই তো এমবেডেড সিস্টেম বলা হয়। কেন তো ইট ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। ঠিক আছে, আমি তোকে এই পয়েন্টে একটা কথা বলি। তুই আমাকে বলছিস দাদা হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলিত হয়ে তো সেটা এমবেডেড হচ্ছে, তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেমে তো হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়ে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ দাদা, দাদা এমবেডেড সিস্টেম একটা পার্টিকুলার ইয়ের উপর কাজ করবে। হ্যাঁ, এখানে পার্থক্য হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াইজ। বুঝলি? হ্যাঁ দাদা।
তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা জেনারিক হার্ডওয়্যার ইউজ করছি, ঠিক আছে। আর এখানে আমরা কি করছি, এখানে আমরা তোমার স্পেসিফিক হার্ডওয়্যার ইউজ করছি, যেগুলো কিনা একটা স্পেশাল পারপাসে ইউজ করা হয়। এবং এখানে আমরা কিছু এমবেডেড ওএস ইউজ করছি। এবার তুই জিজ্ঞাসা করবি দাদা নর্মাল ওএস আর এমবেডেড ওএস এর মধ্যে পার্থক্য কি? দেখ, আজকে প্রথম ক্লাসে আমি বলে দিই, নর্মাল যে ওএস আছে সেটা আমরা জানলাম, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, তাই না? এগুলো হচ্ছে নর্মাল বা জেনারিক ওএস। কিন্তু আমরা এমবেডেড যে ওএস গুলো ইউজ করি, সেই ওএস গুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের উপরে বেস করে হয়। যেমন ফ্রি আরটি ওএস, ঠিক আছে, এমবেডেড লিনাক্স বলে একটা হয়, যেমন কেইল সফটওয়্যারের কথা বলছি, ঠিক আছে, সেই অপারেটিং সিস্টেম। এবার এমবেডেড লিনাক্স বলে একটা হয়, তারপর ভিএক্স ওয়ার্ড বলে একটা হয়। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোর তারপর হচ্ছে নিউক্লিয়াস আরটিওএস বলে একটা হয়। তো এই ধরনের ওএসগুলো কিন্তু আমরা ট্রেড এক্স বলে একটা ওএস হয়, সেই ওএসগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি হচ্ছে তোর কোথায়, এমবেডেড তোমার সিস্টেম। কি বললাম বোঝা গেল? কয়েকটা নাম খাতায় লিখে রাখতে পারিস, তোদের জন্য ভালো হবে। ট্রেড এক্স হচ্ছে একটা ওএস, এমবেডেড ওএস। তো তোদের মনে কোনো কোশ্চেন জাগতে দেবো না আমি আমার ক্লাসের পরে, যে এমবেডেড ওএস কি আর নরমাল ওএস এর মধ্যে পার্থক্য কি, বা এমবেডেড ওএস এর নাম কি। এমবেডেড ওএস এর নাম বললাম ট্রেড এক্স, ঠিক আছে। একটা এমবেডেড ওএস এর নাম হচ্ছে ট্রেড এক্স। আমি লিখে দেবো কয়েকটা নাম। হ্যাঁ স্যার, লিখিয়ে দিন। আমি আগে ডেফিনেশনটা লিখি, তারপর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চল। কে জানি সেদিনকে একবার টেক্সট করেছিল বা ফোন করেছিল আমাকে। আচ্ছা, তোদের একটা কথা বলে দিই, এই কথাটা আমাকে আর বারবার করে কেউ জিজ্ঞাসা করিস না, বা কেউ ফোন করেও জিজ্ঞাসা করিস না যারাই দেখবি ভিডিওটা। সেটা হচ্ছে যে দীপ্ত স্যার কি আর আসবে না? দীপ্ত স্যার যে প্রজেক্টে এখন জয়েন করেছে, মানে যে কাজ করছে, সেখানে এতটাই চাপ যে দীপ্ত স্যার আর সময় দিতে পারছে না। যদি এখানে আমাদের সুদীপ স্যার পড়াচ্ছে, মেবি সুদীপ স্যার মনে হয় পড়াচ্ছে না, কি পড়াচ্ছে না কোনো সাবজেক্ট, হ্যাঁ মোবাইল কমিউনিকেশনটা সুদীপ মোবাইল কমিউনিকেশন পড়াচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, বাকি সাবজেক্টগুলো আমরা প্রিয়াশাকে দিয়েই পড়াচ্ছি। প্রিয়াশা চেষ্টা করছে যেইটুকুনি গ্যাপ তোদের মনে হয়েছিল যে আগের বারে ছিল, সেটা মেকআপ করার। আচ্ছা, আর এছাড়াও যদি তোর তারপরেও মনে হয় যে না দীপ্ত স্যারের, তাহলে দীপ্ত স্যারের লেকচার ভিডিও কিন্তু সবটাই তোরা পেয়ে যাবি তার সাথে সাথে, ঠিক আছে? আর আমি আর ওই দিকে যেতে চাইছি না, আমি পড়াতে পারবো না, একেবারেই আমি ওই দিকে যাচ্ছি না। আমি ওই দিক থেকেই মানে সরে এসেছি। আমাকে যদি বলা হয় এখন কমিউনিকেশন সিস্টেম পড়িয়ে দেবো, কিন্তু আমি কমিউনিকেশন সিস্টেমের দিকে যেতেই চাইছি না। আমার ওই দিকে ন্যাকটাই নেই এখন। আর আমি যা পড়াচ্ছি তোরা দেখবি সব সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট, হ্যাঁ কি না? একটা কথা ছিল, বল। বলছি দাদা, আগের বারে পিয়াসা ম্যাম ক্লাস নিয়েছে, বাট আমরা মানে প্রথম দিকটা কমিউনিকেশনটা পড়িয়েছে, কিন্তু নোটটা খুব একটা ভালো দেয়নি, মানে নোটের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। মানে হ্যাঁ দাদা, এটা একটা বড় প্রবলেম দাদা। বল নোটের ভালো কোয়ালিটি কোয়ালিটি কিরকম কোয়ালিটি, নোটের কিরকম না কোয়ালিটি? তেমন বলতে দাদা, মানে বুঝিয়েছেন উনি ভালো, কিন্তু ধরো তুমি প্রপার যে নোটটা, মানে যেটাতে একদম মানে পুরো প্রপার সুন্দর হবে, বা হয়তো মানে একদম মানে কি বলতে বুঝতে পারছো তো, মানে তেমন টাইপের নোটটা দেয়নি, মানে নোটের কোয়ালিটিটা খুব একটা ভালো না। আচ্ছা, তা এইবার আমরা নোটের উপরে কাজ করব। এই যে ফিডব্যাক গুলো, এই কথাগুলো যদি আজকে আমাকে না জানাস, দেখ আমি কিন্তু অ্যাকচুয়ালি সুদীপ স্যার আমার থেকেও সিনিয়র, আমারই কলেজের টিচার ছিল, কিন্তু যেহেতু আমি এখানে ইলেকট্রনিক্সটা পড়াচ্ছি, আমি আর দীপ্তদার আগে থেকে আমি পড়াচ্ছি, তো আমি এখানে ইনস্টিটিউটে কিন্তু সিনিয়র, মানে আমি ইলেকট্রনিক্সের সমস্ত ডিসিশন আমি নিই। তো তোরা আমাকে যদি আগে সেমিস্টার থেকে এই জিনিসগুলো জানাতিস, তাহলে তো আমার আরো বেটার হতো। তোরা আমার কাছে কেউ বলিসনি, কয়েকজন দাদা আমি কিন্তু বলেছিলাম। হ্যাঁ দাদা, আমি বলেছিলাম দাদা। কোনো চিন্তা নেই, সুদীপ স্যারও নোট ভালো দেয়, তোমার সুদীপ স্যারের নিয়ে কোনো চিন্তা নেই, তোমার নিয়েও চিন্তা নেই। আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমি অহংকার করছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইজি টু লার্নিং এর সবথেকে বেস্ট নোট আমি দিই। মানে নোট এর যে প্রপার ফরম্যাট, সেটার জন্য প্রচুর খাটি আমি। তো যদি তোর মনে হয় যে বাকি নোটস গুলো, সুদীপ স্যারও যথেষ্ট ভালো নোটস দিয়েছে, আমি আগের বার দেখেছি, আমি প্রিয়া স্যারটা দেখিনি, বা আমি মানে তোরাও কেউ বলিসনি যে ভালো হয়নি। যদি তোর মনে হয় যে তোদের নোটসের প্রবলেম হচ্ছে, ওই নোটসের থেকে আরো বেটার ফরম্যাটে নোটস আসছে, সেটা আমাকে বলবি রে, আমরা কাজ করবো তার উপরে, ঠিক আছে? তো আশা করছি এবারে আমি এই পয়েন্টটা আজকে নোট করে নিলাম। প্রিয়াসার সাথে আমি কথা বলবো, প্রিয়াসাকে বলবো যে নোটটা বেটার ওয়েতে দেওয়া কিভাবে যায় সেটা নিয়ে ভাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর একটা প্রবলেম দাদা, বলছি ওই ম্যামকে বলবেন যে কি বলে, একটু মানে
ম্যাম না একটা টপিক নিয়ে মানে গোটা একটা ক্লাস নিচ্ছে, মানে খুব স্লো, মানে লাস্ট দিকে গিয়ে Slow না, প্রেসার পড়ে হ্যাঁ যায়। দাদা, এই প্রবলেমটা কিন্তু আগের বার আমরা ফেস শোন, করেছি। শোন, সেটা আমারই ফল্ট, এর জন্য আমি সরি চাইছি। কারণ কেন, ম্যাডামকে আমি বলেছি যে তুই টপিকে যত ডেপথে যাওয়া যায় যা, স্টুডেন্টগুলোকে শেখা, কিন্তু আলটিমেটলি এইটা গিয়ে দেখতে পাচ্ছি যে আমি মানে ও তো অ্যাকচুয়ালি নতুন নতুন অত তো এক্সপিরিয়েন্স নেই, আমি আজকে 6 বছর ধরে পড়াচ্ছি, সুদীপ স্যারের আজকে অলমোস্ট 12-15 বছর হয়ে গেল পড়াচ্ছে। তো আমরা জানি যে কোন টাইমে কিভাবে কোন টপিকে কতটা ডেপথে যাওয়া উচিত, তাহলে তোরা বুঝতে পারবি আর কোন টপিকটা মোটামুটি অবধি গেলে ঠিক আছে। এবার ও তো নতুন না, ওকে তো ট্রেন করছি আমরা, এবার ও তো বুঝতে পারছে না, ও ভাবছে যে স্যার বলেছে মানে প্রত্যেকটা টপিকে আমি একেবারে ডেপথে চলে যাবো। ওই করতে গিয়ে লাস্টে কি হচ্ছে, যেটা কিনা তোদের প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে পারছে না বা চাপ হয়ে যাচ্ছে তখন, তাই না? এই জিনিসটা হচ্ছে। তো এইবার এই জিনিসটা হবে না, কারণ এই যে মাঝের যে এই যে তোদের সেমিস্টার, ওকে প্রপার ট্রেনিং দিয়েছি যে এইভাবে এইভাবে পড়াতে হয়। দেখ সবাই হয়তো অনেকেই কনসেপ্ট জানতে পারে, কিন্তু পড়ানোর টেকনিক আছে, সেটা এক্সপিরিয়েন্স এই জন্যই বলে, যেটা ধীরে ধীরে পড়াতে হবে। আমারও এই হয়তো ভুলগুলো হতো একটা সময়, ঠিক আছে, আজ থেকে 3-4 বছর আগে, সেটাকে ইমপ্রুভ করেছি, তাহলে ওরও ক্ষেত্রে সেটা হবে। এবং তোরা চিন্তা করিস না, এবারে আর ওই জিনিসটা হবে না যে মানে একটা টপিক নিয়ে পুরো একটা ক্লাস কাটিয়ে দিচ্ছে বা অনেক ডেপথে চলে যাচ্ছে। তার একটা এক্সাম্পল তোরা যদি দেখতে চাস, পিয়া সাহেবের আগের পড়ানো এবং এখনের পড়ানোর পরে, মানে আমার ট্রেনিং দেওয়ার পরে, তোরা এখনের যে থার্ড সেমিস্টারে যে প্রিন্সিপাল অফ কমিউনিকেশনের যে ক্লাসটা নিয়েছি, ইউটিউবে ভিডিও আছে, দেখে নিস যে পড়ানোর মধ্যে কি পরিবর্তন এসছে, বুঝেছিস? তো আশা করছি এবার আর হবে না প্রবলেম। ওকে, ক্লিয়ার? আর কোনো কিছু আছে আমাকে পয়েন্ট আউট করে দিবি এই জিনিসগুলো ভাই, তাহলে আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো আমার টিমকে নিয়ে, যাতে কিনা এই প্রবলেমগুলো তোরা না ফেস করিস। তাহলে কি কি বললাম রে, কি কি আমরা এমবেডেড সিস্টেমের কি কি আমরা বললাম, কি কি ওএস এর নাম বললাম? একটা বললাম হচ্ছে ট্রেডেক্স। প্রিয়াংশু হাত তুলিস না, দাঁড়া। এটা এটা এক ধরনের আরটিওএস, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এটা কোথায় ইউজ করা হয়? খুবই এটা স্মল সাইজের হয়, তোরা নেটে সার্চ করে দেখতে পারবি, কিন্তু এটা হেভি হাই পারফরমেন্স প্রোভাইড করে এবং এটা বিভিন্ন ধরনের এমবেডেড অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারিস। আরেকটা আছে যেটা কিনা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, মানে যেই অপারেটিং সিস্টেমের জন্য তোকে কোনো পয়সা দিতে হয় না, যেমন ওপেন সোর্স মানে সফটওয়্যারগুলো হয়, যেগুলো কিনা নেটে ইজিলি অ্যাভেলেবেল, যেগুলো তুই নামিয়ে নিতে পারিস, যেখানের জন্য তোকে কোনো পে করতে হয় না, সেরকম একটা সফটওয়্যার এমবেডেড ওএস হচ্ছে ওএস, TINYOS। এটা একটা ওপেন সোর্স এমবেডেড অপারেটিং সিস্টেম। এটা ডিজাইন করা হয়, এটা স্পেশালি ইউজ করা হয় যেখানে কিনা আমাদের ওয়্যারলেস সেন্সার ইউজ করা হচ্ছে। যেই ধরনের এমবেডেড সিস্টেমগুলোতে আমাদের ওয়্যারলেস তোমার সেন্সার ইউজ করা হচ্ছে বা ওয়্যারলেস নেটওয়ার্কে আমার কোনো এমবেডেড সিস্টেমকে আমি কাজে লাগাচ্ছি, সেই ধরনের এমবেডেড সিস্টেমের মধ্যে যে এমবেডেড ওএসটা থাকে সেটা হচ্ছে এই ওএসটা। ঠিক আছে, দুটো নাম বলে দিলাম। ঠিক আছে, এর ছাড়াও আরো কিছু নাম বলেছিলাম। কোথায় আরেকটা নাম কি বলেছিলাম রে? নিউক্লিয়াস ওএস বললাম না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। সো ওটা 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 তোর কি কাজে লাগে? ওটা তোর কাজে লাগে হচ্ছে যে কোনো ধরনের মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো এখন আমাদের নতুন আসছে, সেই সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট বা কনজিউমার ইলেকট্রনিক্সে আমরা ওই ধরনের ওয়েসগুলো ইউজ করি। তো কিছু এই দুটো নামও মনে রাখলেও এনাফ। অর্ধেক স্টুডেন্ট কেন অর্ধেক টিচারও বলতে পারবে না ক্লাসে যে এই দুটো ওয়েস বলে কিছু ওয়েস ইউজ করা হয়, ঠিক আছে, কারণ তারা কাজ করেনি, তো জানে না এই জিনিসগুলো, বা এই জিনিসগুলো বইয়ে সব বইয়ের লেখা নেই, যে সমস্ত বইগুলো আছে নর্মালি সব বইতে এই জিনিসগুলো উল্লেখ করা নেই। তো যাই হোক, এটা হলো ব্যাপার। এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটো অবশ্যই ওএস, এমবেডেড ওএস এর কথা তোরা কিন্তু মাথায় রাখিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে বল, নেক্সট এটা হলো প্রথম ডিফারেন্স আমরা করলাম। নেক্সট ডিফারেন্স আমরা কি করতে পারি এমবেডেড সিস্টেম আর জেনারেল কম্পিউটিং সিস্টেমের মধ্যে? হ্যাঁ, জেনারেল যে কম্পিউটিং সিস্টেম আছে সেইখানে 80% তোমার ইউজারের হাতের উপরে নির্ভর। মানে ইউজার কি করতে পারে, ইউজার চাইলে প্রোগ্রামকে চেঞ্জ করতে পারে, মডিফাই করতে পারে। তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেম কি? এন্ড ইউজার প্রোগ্রামেবল সিস্টেম, হ্যাঁ কি না? তাই তো? তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেম কি? এন্ড ইউজার প্রোগ্রামেবল সিস্টেম। কারণ এই ধরনের সিস্টেমগুলোতে এন্ড ইউজারের কাছে প্রায় 70 থেকে 80% অথরিটি থাকে, সে তার প্রোগ্রামকে মডিফাই করতে পারবে, প্রোগ্রামকে চেঞ্জ করতে পারবে। কিন্তু তুমি যদি এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে দেখো 0% চান্স আছে তুমি এন্ড ইউজাররা কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবে। কেমন কেমন? আজকে যদি তোকে একটা এক্সাম্পল দিই,
আজকে যদি কোনো রকম ভাবে কোনো প্রোগ্রামিং চেঞ্জ করতে হয়, ধর ওয়াশিং মেশিনের মধ্যে, ওয়াশিং মেশিনে তো বিভিন্ন ধরনের মোড থাকে, হ্যাঁ কি না, ড্রাই ওয়াশ, ওয়েট ওয়াশ, ইয়েস অর নো থাকে তো। তাহলে এগুলোর যে কোড লেখা আছে, এই কোডের মধ্যে যদি আমরা চেঞ্জেস আনতে চাই, মানে আমি চাইছি আমার ড্রাই ওয়াশটা ম্যাক্সিমাম ভালো এফিসিয়েন্সিতে যদি আমি ড্রাই ওয়াশ করতে চাই, তাহলে সেটা 1 মিনিটে হচ্ছে, কিন্তু আমি ওটা 60 সেকেন্ডে করতে যাবো। তাহলে কি তুই নিজে খুলে তুই ওয়াশিং মেশিনের প্রোগ্রামটা চেঞ্জ করে দিতে পারবি? হ্যাঁ, করতে পারবি? না দাদা হবে না। তুই ওয়াশিং মেশিনে কিন্তু তুই সেই প্রোগ্রাম চেঞ্জ করে তুই তোর টাইমটাকে রিডিউস করাতে পারবি না। সেই তার মানে কি হচ্ছে, তাহলে এই ওয়াশিং মেশিন, এগুলো আগের দিনে বলেছিলাম বা আগে মাইক্রো কন্ট্রোলার পড়ানোর সময় বলেছিলাম, এগুলো সব এমবেডেড সিস্টেম। তাই এই এমবেডেড সিস্টেমে কিন্তু এন্ড ইউজারের কোনো অথরিটি নেই যে সে তার মতো করে মডিফাই করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? কিন্তু তুই যদি আজকে কম্পিউটারে তোর মনে হলো ব্রাইটনেসটা কমাবো, এই করবো, তাহলে তুই সেটাকে কোড করে সেই রকম করে তুই তোর সেটিংসে গিয়ে করে চেঞ্জ করে, ঠিক আছে, থ্রু সাম কোড বা ইনস্ট্রাকশন চেঞ্জ করে বা অপারেশন মোড চেঞ্জ করে তুই সেগুলোকে মডিফাই করতে পারছিস কি করতে পারছিস না বল? করতে পারছিস তো? হ্যাঁ, তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেমে এন্ড ইউজার কিন্তু তোমার প্রোগ্রামেবল, মানে এন্ড ইউজার প্রোগ্রামেবল ডিভাইস বলছে, কারণ সেগুলি এন্ড ইউজার চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে, কিন্তু কোনো এমবেডেড সিস্টেম কিন্তু এন্ড ইউজার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারলি, হ্যাঁ কি না? ওকে, তাহলে আমরা এমবেডেড সিস্টেমকে বলতে পারি কি, সেকেন্ড পয়েন্ট, নট, বলো কি লিখবো, নট এন্ড ইউজার প্রোগ্রামেবল ডিভাইস, তাই তো? হ্যালো, ঠিক বলছি তো? তাহলে তোরা বল রে বাবা। হ্যাঁ ডিভাইস, হ্যাঁ, আর এটা কি লিখবো বলো, এন্ড ইউজার প্রোগ্রামেবল ডিভাইস। দুটো পয়েন্ট বললাম, বলো নেক্সট তোমরা বলো তো, দুটো পয়েন্ট তো বললাম, আর এরপরে কি কি লেখা যায়, আর কি কি ভাবা যায়, কি কি জিনিস? এমবেডেড সিস্টেমে তো মানে রেসপন্স টাইম আর পাওয়ার কনজাম্পশনটাও খুব ভালো হবে। তার মানে তুমি যে এটা বলছো সেগুলো বিভিন্ন ধরনের ফিচার্স বলতো। সেই এবার যদি আমি এমবেডেড সিস্টেমে যদি ফিচার্সের কথা বলি, তাহলে সবার প্রথম কথা, আমরা এমবেডেড সিস্টেমকে যখন ডিজাইন করি 4টে প্যারামিটারের উপর বেস করে ডিজাইন করি। কি কি প্যারামিটার, যেটাও আমাদের অয়ন বললো, সেই যে 4টে যে ফিচার্স, যেই 4টে ফিচার্স আমরা সবসময় একটা এমবেডেড সিস্টেম ডিজাইন করার সময় দেখবো, সেটা হচ্ছে, এক হচ্ছে পাওয়ার। এমবেডেড সিস্টেমগুলো ইন জেনারেল কেস লো পাওয়ার কনজাম্পশন হতে হবে। তারপর আমরা একটা জিনিস দেখবো হচ্ছে কস্ট, তারপর একটা জিনিস দেখবো সাইজ, আর একটা জিনিস দেখবো স্পিড। এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। এই যখনই আমরা কোনো এমবেডেড সিস্টেমকে ডিজাইন করবো, এই 4টে প্যারামিটারের কথা ভেবে কিন্তু আমাদের ডিজাইন করতে হবে, ক্লিয়ার? কিন্তু যদি আমরা জেনারেল কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে ভাবি, সেই ক্ষেত্রে আমরা স্পিড ভাববো, কস্ট ভাববো, আর সফটওয়্যারের ক্যাপাবিলিটির কথা ভাববো। এমবেডেড সিস্টেমে কিন্তু ওই জিনিসটা ভাবতে হয় না, সফটওয়্যার ক্যাপাবিলিটির কথা, কিন্তু জেনারেল কম্পিউটিং সিস্টেমে আমরা সফটওয়্যারের ক্যাপাবিলিটির কথা ভাববো। তুই ভাব না, তুই আজকে উইন্ডোজ 11 ইউজ করছিস, উইন্ডোজ 10 ইউজ করছিস, পার্থক্য তুই ডেফিনেটলি বুঝতে পারবি ওএসের, যে ওই ওএসটা অনেক কিছু এক্সট্রা তোকে দেবে, ফিচার্স দেবে, বা তোর এক্সপিরিয়েন্সটাকে বেটার করবে, হ্যাঁ কি না? নাহলে তো আমরা সেই পুরনো এক্সপি বা ভিস্তাতেই পড়ে থাকতে পারতাম। তারপরে মার্কেটে উইন্ডোজ 8 আসলো, যেটা কিনা একেবারেই চললো না, ছেড়ে দে। তারপরে আমরা উইন্ডোজ 10, হোম, আলটিমেট, হাবি জাবি এগুলোর মধ্যে গেলাম। তো এই যে প্রত্যেকটা ওয়েসে, মানে প্রত্যেকটা যে চেঞ্জ হচ্ছে, একটা হোম আছে, ঠিক আছে, আলটিমেট, এর মধ্যে পার্থক্য আছে, দেখবি ফিচার্সে পার্থক্য আছে, ঠিক আছে, এক্সিকিউশন টাইমেও পার্থক্য আছে, বা এবার 11 নিবি, সেখানেও পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলো কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জেনারেল কম্পিউটিং সিস্টেম ডিজাইন করার সময়। তাই জেনারেল কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে স্পিড, কস্ট, আমরা সাইজ নিয়ে ভাবি না, কারণ আমরা ল্যাপটপ বা কম্পিউটারের সাইজটা এখানে অনেক ম্যাটার নয়, বড় মানে প্যারামিটার নয়। আর এখানে বাট সফটওয়্যার ক্যাপাবিলিটি, এই জিনিসটা আমরা দেখবো। কিন্তু যখন আমরা এমবেডেড সিস্টেম ডিজাইন করবো, তখন কিন্তু আমাদের সাইজটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আমি আজকে একটা কি বলবো, এমন একটা মানে এমন বানালাম যে আমার এসির সাইজ আমার রুমে বিশাল বড়, মানে একটা দেয়াল পুরো জুড়ে একটা এসি সাইজ হয়ে গেল। তাহলে সেটা কি ঠিক বল না? তাহলে আমাকে যে সিস্টেমটা যখন বানাচ্ছি, তার মধ্যে যে মাদারবোর্ড বা যে বোর্ডটা আমরা বানাবো, ঠিক আছে, সেই বোর্ডটার সাইজ, সেই বোর্ডটা কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন করছে, তার এক্সিকিউশন টাইম বা স্পিড কেমন, এই জিনিসগুলো কিন্তু আমরা এমবেডেড সিস্টেম ডিজাইন করার সময় দেখি। তাহলে এটাকেও তোরা পয়েন্ট আকারে লিখতে পারিস।
আমি এখানে আর উল্লেখ করলাম না, এটাকে আমি মনে করলাম না যে এখানে লেখার জন্য, বাট এটা ইন জেনারেল কেস তোরা মাথায় রাখিস যে আমরা যখনই এমবেডেড সিস্টেম ডিজাইন করবো তখন আমার এই 4টে প্যারামিটারকে মাথায় রাখতে হবে, আর জেনারেল কম্পিউটিং সিস্টেম ডিজাইন করতে হলে এই 4টে প্যারামিটারকে মাথায় রাখতে হবে। আর নেক্সট বল, আর কি হতে পারে নেক্সট? বাকিরা বল, শুধু একজন বলছে, বাকিরা চুপচাপ হলে হবে? এই অম্বিকা বল, এই সঞ্জনা চুপচাপ কেন, শ্রেয়সী, অর্ঘ, প্রিয়াংশু চুপচাপ থাকলে হবে না। আর কি পয়েন্ট আমরা লিখতে পারি, কি ভাবতে পারি? ভাবতে হবে তো তোমার। দাদা বলছি এমবেডেড সিস্টেমের জন্য মানে যেই ডিভাইস আমি চালাবো তার রিকোয়ারমেন্ট হাই চাই, আর জেনারেল কম্পিউটার সিস্টেমের জন্য রিকোয়ারমেন্ট সেরকম হাই চাই না। সেটা তো ওই একটু আগে ফিচার্সের মধ্যেই আমরা ইনক্লুড করে দিলাম। নতুন কিছু বল, নতুন কিছু কেউ? নতুন কিছু নেই, তাই তো? আমি তাহলে বলে দিই, এক্সিকিউশন বিহেভিয়ারটা হচ্ছে ডিটারমিনিস্টিক। কার? এমবেডেড সিস্টেমের। মানেটা কি? আম্বিকা বল, মানেটা কি বললাম? এক্সিকিউশন বিহেভিয়ার ইজ ডিটারমিনিস্টিক, এর মানেটা কি? কি বোঝায়? এর মানেটা কি বোঝায়? হ্যাঁ, মানে এটা যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেটা মানে নির্দিষ্ট ভাবেই হচ্ছে, মানে এটার আর কোনো মানে আদার্স মানে কোনো ওয়ে থাকছে না, মানে একটা স্পেসিফিক ওয়েতেই হচ্ছে জিনিসটা। না স্পেসিফিক ওয়েতে নয়, বেসিক্যালি বলতে গেলে বলতে পারিস যে একটা পার্টিকুলার টাস্কের জন্যই ডিজাইন করা। লাইক এসির কাজ কি? রুম টেম্পারেচারকে কন্ট্রোল করা। এসি দিয়ে কেউ গান শুনতে চাইবে না, এসির মাধ্যমে কেউ নেট সার্ফিং করতে চাইবে না, ইয়েস অর নো? করতে চাইবে? হবে না স্যার। তাহলে এই ধরনের যে এমবেডেড সিস্টেমগুলো আছে বা অ্যাপ্লায়েন্সেসগুলো আছে আমাদের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত যে এমবেডেড সিস্টেম আছে তার যে এক্সিকিউশনটা ওটা ডিটারমিনিস্টিক। মানে সে একটা পার্টিকুলার, তার মধ্যে একটা পার্টিকুলারলি প্রোগ্রাম ইনস্টল করা আছে, যে পার্টিকুলার প্রোগ্রামটাকে ও এক্সিকিউট করছে যখন আমরা সেটাকে টার্ন অন মোডে নিয়ে আসছি। কিন্তু যদি আমরা নর্মাল জেনারেল কম্পিউটিং সিস্টেমের কথা ভাবি, হ্যাঁ ক্লাস করছি তো পাশে আরেকটা ট্যাব খুলি তো একটুখানি ফেসবুক করে নিত, বুঝতে পারলি? আরেকটা ট্যাব খুলি তো একটু এই করে নিত, একটু পেন খুলি তো একটু এঁকে নিত। তাহলে এখানে কিন্তু যে জেনারেল কম্পিউটিং সিস্টেম আছে ওটা কিন্তু ডিটারমিনিস্টিক ম্যানারে চলে না, মানে ওটা কিন্তু কোনো নির্দিষ্ট কাজের জন্যই ডিজাইন করা হয় না, বুঝতে পারলি? হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এর এক্সিকিউশন বিহেভিয়ার কিন্তু ডিটারমিনিস্টিক নয়। যখন তুই যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছিস, যেরকম কাজ করাতে চাইছিস সেরকমই কাজ করবে। কিন্তু তুই এসি বল, ওয়াশিং মেশিন বল, এদেরকে তুই পার্টিকুলারলি যে ডেডিকেটেডলি এদের টাস্কের জন্যই শুধুমাত্র ইনস্ট্রাকশন দেওয়া আছে, অন্য কোনো টাস্ক এরা করবে না ওই টাস্ক ছাড়া, তাই না? তাই জন্য আমরা এইভাবে একটা পার্থক্য বানাতে পারি জেনারেল কম্পিউটিং সিস্টেম আর এমবেডেড সিস্টেমের মধ্যে, যে এমবেডেড সিস্টেমগুলো যে এক্সিকিউশন বিহেভিয়ারটা থাকে সেটা অলওয়েজ ডিটারমিনিস্টিক হয়, যেখানে জেনারেল কম্পিউটিং সিস্টেমের এক্সিকিউশন বিহেভিয়ারটা কখনোই ডিটারমিনিস্টিক নয়। ঠিক আছে, তাহলে এখানে লিখছি আমি নেক্সট পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্রিয়াংশু বুঝতে পারলি এবার? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এই জিনিসগুলো ভাবতে হবে কিন্তু, মাথা থেকে আনো। কবে কলেজ? কবে 21 তারিখ না কবে? কে বললো যে 21 তারিখ তো রোববার পড়েছে? স্যার 22 তারিখ থেকে 29 তারিখ মনে আমাদের। তাহলে 22 তারিখের আগে আমার কটা ক্লাস হচ্ছে রে? এই রোববার, তার পরের রোববার, তাই তো? আর তারপরের রোববার 21 তারিখ। 21 তারিখ ক্লাসটা আমি নেবো না, 21 তারিখ সেটা আমি শনিবার নেবো, বা অন্য একদিন নিয়ে নেবো উইকডেজে। এক্সিকিউশন বিহেভিয়ারটা আমার কি হয়ে যাবে? ডিটারমিনিস্টিক হবে। এখানে লেখা যাচ্ছে না তো। এক্সিকিউশন বিহেভিয়ার ইজ ডিটারমিনিস্টিক, আর এখানে কি লিখবো? এক্সিকিউশন বিহেভিয়ার ইজ নট ডিটারমিনিস্টিক। লিখে ফেল, খাতায় লিখে ফেল নিজেরা। ঠিক
ঠিক আছে, নেক্সট বল, নেক্সট পয়েন্ট কি হতে পারে? আর 3টে পয়েন্ট বললাম, 4টে বলেছি, তার মধ্যে 3টে লেখার মতো আর একটা তো এমনি নর্মাল। বল আরেকটা পয়েন্ট কি হতে পারে? বল, খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডাস্ট্রি রেসপেক্টে আমি তোকে ক্লু দিলাম, যেটা খুবই দরকার। বল কি হতে পারে? এই অয়ন বল রে, প্রিয়াংশু, অর্ঘ, নবীন, চুপচাপ থাকো না ভাই, একটু বলো কিছু, অ্যান্সার দাও। যে আরেকটা পয়েন্ট ইন্ডাস্ট্রি রেসপেক্টে কি হতে পারে? বনানি বল, পড়তে আসবি তো আজকে? তখনও জিজ্ঞাসা করবো না, তখনও জিজ্ঞাসা করবো না বলে। চন্দ্রিমা বলো, দীপঙ্কর কি ভাই? স্যার আই থিংক হ্যাঁ বল। পাওয়ার সাপ্লাই স্যার। পাওয়ার সাপ্লাই, ওই ভাই আবারও পাওয়ার সাপ্লাই, ওই তো পাওয়ারটা তো ওই তোর ওই ফিচার্স এর মধ্যেই অ্যাড করলাম আমরা, তাই না? নতুন কিছু আমি বলছি ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে খুবই ক্রুশিয়াল বা ক্রিটিক্যাল একটা পয়েন্ট, যেটা কিনা আমাদের বলতে হবে। পার্থিব পারবি? সোহম, নেহা আবার জয়েন করেছে, নেহা পারবি? প্রকৃতি, না দাদা। প্রকৃতি পাল বলো, পারবে? স্যার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি না, এফিসিয়েন্সি নয়, এফিসিয়েন্সিটাও থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রকৃতি কি বললো শুনতে পেলাম না। শ্রেয়সী, সঞ্জনা, তুই তো কি হলো, পড়াশোনা হচ্ছে না মানে এখন সবাই শুরু হয়েছে বলে এখনো পড়িসনি, বুঝলাম, তাও চেষ্টা কর, ভাব। অরুণ কুমার দাস, ভাবতে হবে। অম্বিকা বল, আরে ভাব, একটু ভাব কি হতে পারে ইন্ডাস্ট্রি রেসপেক্টে। একটুখানি আগেই কে জানি কথায় কথায় ওটা বলে দিয়েছে ক্লাসে অলরেডি, অয়নই বলেছে। এবার এইটাও ক্লু দিয়ে দিলাম, এবার বল তোরা। মাথায় আসছে না এখনো? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট। যদি কোনো একটা ডিভাইস রেসপন্স না করে প্রপারলি ইন্ডাস্ট্রিতে, কি হতে পারে তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা এটা তো বললাম, দেখুন সেটাই তো বলছি, যে এই পয়েন্টটা তুই অলরেডি বলে ফেলেছিস, যে রেসপন্স টাইম কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট। তো সেইখানে কিন্তু আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে, রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট কিন্তু খুবই ক্রিটিক্যাল এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে। কিছু কিছু এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল, কিছু কিছু এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল নয়। বাট আমাদের ক্ষেত্রে জেনারেল কম্পিউটিং এর ক্ষেত্রে এই পয়েন্টটা কোনো রকম ইম্পর্টেন্সই নেই। কেন আমি বলছি, ধর আজকে আমি একটা কোনো সং চালালাম আমার মেশিন থেকে, বা কোনো একটা সিনেমা চালালাম, তো আমি ধরলাম আমার ভিএলসি প্লেয়ারটা ওপেন হতে একটু টাইম লাগলো, তাতে আমার লাইফে কিছু ঘটনা ঘটবে বা আশেপাশে কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে বা আমার নিজের হচ্ছে না দাদা, হচ্ছে না না। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেসপন্স টাইম রিকোয়ারমেন্টের কোনো রকম ইম্পর্টেন্স নেই, যে আমার 2 মিনিট বাদে টাইম স্টার্ট হলো, 3 মিনিট বাদে স্টার্ট হলো, সেই রেসপন্স টাইম এখানে ক্রিটিক্যাল প্যারামিটার নয়। এবার আসি কিছু এমবেডেড সিস্টেম বলতে আমার এসিটা যদি 1 মিনিট পরেও চলে, সুইচটাকে ক্লিক করার পরে বা বাটনটাকে প্রেস করার পরে, তাতেও কিছু যায় আসবে না। আমার যদি ওয়াশিং মেশিনটাও চলে 2 মিনিট বাদে, তাতেও আমার কিছু যায় আসবে না। তাহলে এই ধরনের এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে আমাদের রেসপন্স টাইম রিকোয়ারমেন্টটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু যে ধরনের এমবেডেড সিস্টেমগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করছি, ওখানে ধর কারোর হাত আটকে গেছে কোনো মেশিনে, ঠিক আছে, ব্যাস এবার তোর রেসপন্স টাইম ঠিকঠাক নেই, হাত কেটেই চলে গেল, বাদ হয়ে গেল, তাহলে সেইগুলো খুব খতরনাক জিনিস হয়ে যেতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বলতে পারি এই এমবেডেড সিস্টেমে রেসপন্স টাইম রিকোয়ারমেন্টটা খুবই একটা ক্রিটিক্যাল প্যারামিটার। কিন্তু কিছু কিছু এমবেডেড সিস্টেম যেগুলো কিনা, যে সমস্ত এমবেডেড সিস্টেমগুলো হোম অ্যাপ্লায়েন্সে ইউজ করা হচ্ছে, সেগুলো ক্রিটিক্যাল নয়। তার মধ্যে কিছু কিছু পার্ট আছে যেগুলো ক্রিটিক্যাল হতে পারে, ঠিক আছে। আর তুই যদি জেনারেল কম্পিউটিং সিস্টেমের কথা ভাবিস, সেখানে কোনো রকম রেসপন্স টাইম রিকোয়ারমেন্টের কোনো ক্রিটিক্যাল প্যারামিটার হিসেবে সেটাকে ধরাই হয় না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিনা আমরা লিখতে পারি এক্সামে, ঠিক আছে। আসে কিন্তু অনেক সময় এক্সামে, যে পয়েন্টটা আজকে আলোচনা করছি, এমবেডেড আর জেনারেল কম্পিউটিং সিস্টেমের মধ্যে পার্থক্য। বুঝতে পারছিস তো সবাই? একটু আমাকে বল, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার। রেসপন্স টাইম, তোদের সেমিস্টার হবে ডিসেম্বর মাসে না? ডিসেম্বরে দাদা প্রথমে হতে পারে।
মানে আশা আমাদের করছি। কাছে ধরে নিতে পারি আমাদের কাছে এই মাসটা আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে তো তোরা পুজো নিয়েই ব্যস্ত হয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এইটাই ধরতে পারি, মোটামুটি 3.5 মাস, ঠিক আছে, অসুবিধা নেই। রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট মে অর মে নট ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন ওয়াইজ। হ্যাঁ, আমি বুঝিয়ে দিলাম সেটা কেন বললাম ক্রিটিক্যাল। কিন্তু এখানে কি লিখবো বল, কেউ একজন বল, এখানে কি লিখবো? রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট আর নট টাইমার ক্রিটিক্যাল। মানেটা হচ্ছে এখানে নগণ্য ভাই, এই পয়েন্টটাকে আমরা দেখি না, এই প্যারামিটারটাকে দেখাই দরকার পড়ে না, কিন্তু আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা পয়েন্ট বল, লাস্ট কি হতে পারে দাদা ওটা কি লিখলে? আর নট টাইমার ক্রিটিক্যাল, টাইম ক্রিটিক্যাল, টাইমার ক্রিটিক্যাল, ঠিক আছে? আর কি হতে পারে রে? দাদা এমবেডেড সিস্টেমটা যেহেতু একটা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম, তার জন্য ওখানে অন চিপ থাকবে সমস্ত কিছু। সে তো ঠিক আছে, অন চিপ থাকলো। আর একটু যখন আমরা এমবেডেড সিস্টেম বানাবো, তো সেইখানে আমরা যে ডিসাইডিং ফ্যাক্টরগুলো আছে সেটা তো একটু আগে বললাম, পাওয়ার, কস্ট, সাইজ অ্যান্ড স্পিড, তাই না? হ্যাঁ, এছাড়াও যেটা আরেকটা ইম্পর্টেন্ট, যে কি ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করছিস তার উপরেও ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে এমবেডেড সিস্টেমে, তাই না? কারণ আমরা এখন ধর একটা এমবেডেড সিস্টেম, যেই এমবেডেড সিস্টেমটা আজকে তোর এসিতে ইউজ করা হচ্ছে, বা যেই এমবেডেড সিস্টেমটা আমার ওয়াশিং মেশিনে ইউজ করা হচ্ছে, সেই দুটো সিমিলার নয়। সিমিলার কি পার্থিব? সিমিলার না দাদা। তাহলে এখানে আমাদের এমবেডেড সিস্টেমের যে কি ডিসাইডিং ফ্যাক্টরটা হয়, সেটা আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপরে বেস করে, কিন্তু সেই রিকোয়ারমেন্টের উপর কিন্তু বেস করে আমরা ডিজাইন করবো এমবেডেড সিস্টেমকে। তাহলে আমরা একটা কোনো এমবেডেড সিস্টেমকে ডিজাইন করার জন্য যে কি ডিসাইডিং ফ্যাক্টরটা রয়েছে, সেটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক। ক্লিয়ার? অ্যাপ্লিকেশনটা কি ধরনের তার উপরে বেস করে, সেই রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা সেইভাবে এমবেডেড সিস্টেমটা ডিজাইন করব। কিন্তু জেনারেল কম্পিউটিং সিস্টেম কোনো অ্যাপ্লিকেশন স্পেসিফিক কি ডিজাইন করা হয়? তোরা বলবি হ্যাঁ, বল না। তাহলে সেখানে কিসের বেসিসে ডিজাইন করা হয়? পারফরমেন্সের বেসিসে, তাই না? আজকে তুই i5 তার সাথে তুই 16 জিবি র্যাম দিয়ে তুই এই করে তুই অরিজিনাল উইন্ডোজ লাগিয়ে তুই একটা সেটআপ তৈরি করলি, সেই সেটআপ কি আমার সেটআপের সাথে সেম হবে? হবে না। পারফরমেন্স কি সেম হবে? বা আজকে আমরা যতগুলো জেনারেল কম্পিউটিং সিস্টেমে মানে আমরা যেভাবে ক্লাসিফিকেশন করছি, হ্যাঁ ওই ডিভাইসটা এই ডিভাইসের থেকে ভালো, ওই ডিভাইসটা এই জন্য ভালো, কিসের উপরে বেস করে দেখছিস? বা তোরা আজকে মোবাইলও কিনছিস কিসের উপর বেস করে? পারফরমেন্স আর স্পেসিফিকেশনের উপরে। অ্যাপ্লিকেশনের বেশি স্পেসিফিক্যালি কিনছিস কি? আজকে নেয়ার মোবাইল দিয়ে চাঁদের ছবি তোলা যাচ্ছে, আমার মোবাইল দিয়ে তোলা যাচ্ছে না, এটা এইরকম কি হচ্ছে ব্যাপারটা? মানে হ্যাঁ হচ্ছে, সেটা যদিও বা কিছু কিছু মোবাইলে হয়, সেই পার্টিকুলার জিনিসটাকে ছেড়ে দিলাম। লেটস সে আরেকটা জিনিস বললাম হচ্ছে যে কেমন বলা যায়, আমি ধরো নেহার মোবাইল দিয়ে স্পেস স্টেশনের সাথে কমিউনিকেট করা যায়, আমাদের মোবাইলগুলো দিয়ে করা যায় না, এরকম কি কোনো মোবাইল মার্কেটে আছে? বলো। হ্যাঁ না। তাহলে সবারই মোবাইলে বা 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 প্রত্যেকজনের যে মোবাইলগুলো আমরা ইউজ করি, প্রত্যেকজনের মোবাইল কি কোনো স্পেসিফিক টাস্কের জন্য মোবাইল ইউজ করে? মানে কি বল? বল প্রিয়াংশু বল। না না, সেরকম তো কিছু হয় না দাদা। মানে এইটার বক্তব্য হচ্ছে যে না না দাদা, সেরকম তো কিছু হয় না, মানে স্পেসিফিক কিছু কাজের জন্য হয় না। স্পেসিফিক কিছু কাজের জন্য মোবাইল, কোনো মোবাইল কোম্পানি মার্কেটে কোনো মোবাইল বানায় না। সব মোবাইল কোম্পানি জেনারেল পারপাস অপারেশনের জন্য, মানে গেম খেলা, গান শোনা, বিভিন্ন ধরনের ইসে করা, মানে ধর লাইক ফেসবুক এই সেই হাবিজাবি, পড়াশোনার জন্য তুই এখানে গুগল মিট ইউজ করছিস, সব কিছু করছিস মোবাইলে। তাহলে মোবাইল হচ্ছে একটা জেনারেল কম্পিউটিং সিস্টেম, ও কোনো স্পেসিফিক টাস্কের জন্য ওকে ডিজাইন করা হয় না। তাহলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের পার্থক্য আমরা যখন দোকানে কিনতে যাই, তখন কি দেখে কিনতে যাই? পারফরমেন্সের বেসিসে। ইয়েস অর নো? যে ওই মোবাইলে কি কত অক্টা কোর আছে না ডুয়াল কোর আছে, ওখানে ক্লক ফ্রিকোয়েন্সি কত আছে, তাই না? ইয়েস অর নো? কত র্যাম দিচ্ছে, কত ইন্টারনাল রম দিচ্ছে, কটা ক্যামেরা দিচ্ছে, ক্যামেরাতে কি কি স্পেসিফিকেশন দিচ্ছে, এই জিনিসগুলোই দেখি তো। হ্যাঁ,
এই জিনিসগুলোই তো আমার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় দুটো মোবাইলের মধ্যে, যে কোন মোবাইলটা আমি কিনে নিয়ে আসবো। ইয়েস আর হ্যাঁ দাদা। তাহলে এটাই হলো ব্যাপারটা, যখন আমরা জেনারেল কম্পিউটিং সিস্টেমের কথা ভাববো তখন মেন যে ডিসাইডিং ফ্যাক্টরটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? সেটা কি হয়ে যাবে? পারফরম্যান্স। কারেক্ট, পারফরম্যান্স। তাহলে পারফরম্যান্স ইজ দ্য কি ডিসাইডিং ফ্যাক্টর ইন দ্য সিলেকশন অফ দ্য জেনারেল কম্পিউটিং সিস্টেম। এইভাবে আমরা পরীক্ষাতে বলতে পারি বা ইন্টারভিউতে বলতে পারি যখন আমাদের জিজ্ঞাসা করা হবে। তাহলে জেনারেল কম্পিউটিং সিস্টেমের পারফরম্যান্সটা ইম্পর্টেন্ট, যেখানে আমাদের এমবেডেড সিস্টেমের যে ডিসাইডিং ফ্যাক্টরটা হয়ে যায় সেটা হয়ে যায় অ্যাপ্লিকেশন স্পেসিফিক। বুঝতে পারলি? ক্লিয়ার হলো বল? তাহলে আজকে আমরা প্রথম যে জিনিসটা শিখে ফেললাম সেটা হচ্ছে আমরা এইটুকুনি আজকের ক্লাসে বুঝতে পারলাম যে এমবেডেড সিস্টেম আর জেনারেল কম্পিউটিং সিস্টেমের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, কিভাবে দুটোকে ডিফারেন্সিয়েট করা হয়েছিল। ক্লিয়ার সবাই? বলো হ্যাঁ। হ্যাঁ ক্লিয়ার। তাহলে এবার আমরা আরেকটু স্টেপে এগোই। আমরা এত কিছু যখন জেনে গেলাম তাহলে আমাকে একটু এমবেডেড সিস্টেমের ডেফিনেশন কেউ বলো তো, গুছিয়ে বলতে। চলো স্টার্ট করো তোমরা, ওয়ান বাই ওয়ান সবারটা শুনবো। যে কজন প্রেজেন্ট আছো সবাই মাইক অন করবে, একজন একজন করে বলবে যে এমবেডেড সিস্টেমের ডেফিনেশন কি। বলো। এতক্ষণ যে পয়েন্টগুলো পড়লি সেই পয়েন্টগুলোকে মার্চ করে একটা ডেফিনেশন বানানোর চেষ্টা কর, তারপর আমি আসছি, আমি বলে দেবো। বল, কি শেখাতে পারছি তো? সাবজেক্ট শিখতে পারছিস? বল তাহলে তুই বল, তুই মাইকটা অন করলি প্রথমে, প্রকৃতি বল এমবেডেড সিস্টেম কি? Embedded system is a combinational of special purpose and embedded operating system for executing a specific. এমবেডেড সিস্টেমে জিজ্ঞাসা করেছে, এমবেডেড কথাটা তুই উল্লেখ করছিস কেন? তোকে এমবেডেড জিজ্ঞাসা করা হয়েছে, তুই এমবেডেড বলে ফেলছিস, তো ওইখানে তো এমবেডেড কথাটা থাকবে না। তাহলে ডেফিনেশন কি করে হলো এমবেডেড? ঠিক আছে, চেষ্টা হয়েছে। অন্য কেউ পার্থিব? এটা একটা মাইক্রো কন্ট্রোলার বেসড একটা কম্পিউটিং সিস্টেম, যেটা হচ্ছে একটা ডেডিকেটেড ফাংশনের কাজে ইউজ হয়। আচ্ছা, দীপঙ্কর? দেখো আমি যা পড়াবো ক্লাসেই পড়া হয়ে যাবে, বাড়িতে আর পড়তে হবে না। এইভাবেই আমি পড়ানোটা পড়াচ্ছি, তো এখানে আমার সাথে একটু কোঅপারেট করো, তোমার পড়া ক্লাসেই রেডি হয়ে যাবে। বলো। স্যার এমবেড সিস্টেম একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেটা ফর্ম হয় বাই দ্য কম্বিনেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার। রাইট। দেন বল, থেমে গেলি কেন দীপঙ্কর? ফর স্পেসিফিক ফাংশন। ওকে, প্রিয়াংশু কি বলবে? তোমার কাছে কি ডেফিনেশন আছে এমবেডেড সম্বন্ধে? দাদা, এমবেডেড সিস্টেম একটা কম্পিউটার সিস্টেম যেখানে এ কম্বিনেশন অফ কম্পিউটার প্রসেসর, কম্পিউটার মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস আছে দ্যাট হ্যাজ ডেডিকেটেড ফাংশন উইথ এ লার্জ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিস্টেম, মানে একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। গুড। অয়ন, তোমার কাছে কি ডেফিনেশন আছে? তোমার কি মনে হচ্ছে, কি বলা যেতে পারে? দাদা, এমবেডেড সিস্টেম একটা স্মল কম্পিউটার সিস্টেম যেটা হচ্ছে একটা বড় লার্জ সিস্টেমের একটা পার্ট, যেটাকে ইউজ করা হয় বিভিন্ন ডিভাইসকে কন্ট্রোল করার জন্য। ইউজারকে অ্যালাউ করা হয় অন্যান্য আদার ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। ইউজারকে অ্যালাউ করা কোথায় হয় ভাই? ইউজার তো প্রোগ্রামিংই করতে পারবে না, আগেই তো বলে দিলাম। তো ইউজারকে তুই অ্যালাউ করছিস কি করে? এন্ড ইউজারকে তুই অ্যালাউ করছিস কি করে? ও হ্যাঁ, ইউজারকে অ্যালাউ করা, সরি। ইউজারকে অ্যালাউ করতে পারবি না, এই পয়েন্টটা মাথায় রাখিস। নেহা, তোমার কাছে কি ডেফিনেশন আছে? তুমি অ্যাজ এ এমবেডেড ইঞ্জিনিয়ার হয়ে গেছো ধরে নাও, এখন তুমি আমাকে বোঝাচ্ছ, তো তুমি আমাকে বলো এমবেডেডটা কি? আমি জানি না, চলো বলো, তোমার কাছ দিয়ে শুনবো। এমবেডেড সিস্টেম হচ্ছে এক রকমের কম্পিউটিং সিস্টেম যেটা হচ্ছে ওই স্পেশাল পারপাস হার্ডওয়্যারের অপারেটিং সিস্টেমের একটা কম্বিনেশন, আর যেটাকে আমরা ইউজ করি স্পেসিফিক কিছু ফাংশনের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। আম্বিকা, তোর কি মনে হচ্ছে, কি ডেফিনেশন হবে? তোর কাছে কি আছে ডেফিনেশন? স্যার মানে সবকিছু মার্চ করে যেটা বলছি সেটা হচ্ছে ইট ইজ আ কম্বিনেশনাল স্পেশাল পারপাস হার্ডওয়্যার, ইট এক্সিকিউটিং স্পেসিফাইড সেট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট এক্সিকিউটিং বিহেভিয়ার ইজ ডিটারমিনিস্টিক অ্যান্ড ইটস রেসপন্স টাইম requirement may or may be not critical. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার অরুণ কুমার দাস, তুমি বলো তোমার কাছে কি ডেফিনেশন আছে? সবারটা শোনার পরে আমি একটা কম্প্যাক্ট একটা ডেফিনেশন বলবো, বলো।
হ্যাঁ Embedded system is defined as a microcontroller-based software-driven, reliable and real-time control system. It can be thought of as a computer hardware system having software embedded in it. The system can be independent system or it can be a part of large system. গুড গুড গুড, খুব ভালো ডেফিনেশন বলেছো চন্দ্রিমা মুখার্জি। বলো, বাট এটা একটু বুকিশ টাইপের হয়ে গেল, বাট ডেফিনেশনটা ভালো ডেফিনেশন। চন্দ্রিমা বলো তোমার কাছে কি? Sir, it is a combination of a special purpose hardware for executing of specific set of application whose execution behavior is deterministic. গুড গুড গুড, খুবই কম্প্যাক্ট অ্যান্সার এবং খুব ভালো অ্যান্সার। থ্যাংক ইউ চন্দ্রিমা। শ্রেয়সী, লাস্ট দুজন আছে, শ্রেয়সী আর সুরজিৎ। বলো শ্রেয়সী, কন্টিনিউ, গো অ্যাহেড। স্যার এটা এমবেডেড মাইক্রোপ্রসেসর কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম, আর এটা ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন করে প্রোগ্রাম ডিভাইস বিহেভিয়ার স্পেসিফিক সেট অ্যাপ্লিকেশন। গুড গুড গুড, এন্ড লাস্ট সুরজিৎ, বলো। স্যার এমবেডেড সিস্টেম হচ্ছে মাইক্রোকন্ট্রোলার বেস একটা সিস্টেম যেটা দিয়ে আমরা মানে পার্টিকুলার কোনো মানে অপারেশন করতে পারি, মানে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো কন্ট্রোল করতে পারি। ওকে, তো সবাই খুব ভালো অ্যান্সার দিলে, সবার কাছ দিয়ে অনেকগুলো পয়েন্ট পেলাম, আমি খুব ভালো লাগলো শুনে। কিন্তু এমবেডেড সিস্টেমের ডেফিনেশনটা এত সহজে আসেনি। মানে অ্যাকচুয়ালি যদি আমি স্টোরি বলি, এমবেডেড সিস্টেমের ডেফিনেশন অনেক অর্গানাইজেশন, অনেক রিসার্চ কমিটিরা মিলে দিয়েছিল। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে যে একটা সিস্টেম কি। সিস্টেম ইজ আ সেট অফ ইন্টারেক্টিং অর ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, মানে পার্টস ফর্মিং আ কমপ্লেক্স ইউনিট। কারেক্ট? তাই তো, একটা সিস্টেম বলতে কি বোঝায়? অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টকে জুড়ে 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 একটা কমপ্লেক্স ইউনিট বানানো। কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, তাই তো। যার মেন কাজ কি? যার মেন কাজ হচ্ছে একটা বা একের অধিক সংখ্যক তোমার টাস্ককে একটা পার্টিকুলার ফিক্সড প্ল্যানের মাধ্যমে এক্সিকিউট করানো। ঠিক বললাম কি না বলো? প্রথমে আগে বলো সিস্টেমের ডেফিনেশন ঠিক বললাম। সিস্টেম কি? দ্য এ সিস্টেম ইজ আ সেট অফ ইন্টারেক্টিং or independent component parts forming a complex unit, and it is a fixed plan to execute or perform one or many তোমার টাস্ক। ঠিক বললাম তো? হ্যাঁ কি না? তো এই ডেফিনেশনটাকেই সেই সময় কিছু অর্গানাইজেশন রিসার্চ কমিটি মিলে বললো না, এখানে শুধুমাত্র যদি এটা বলি, এটা দিয়ে আমরা বুঝতে পারছি না যে কোনটা এমবেডেড আর কোনটা জেনারেল কম্পিউটিং। কেন জেনারেল কম্পিউটিং সিস্টেমও ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট পার্টসগুলোকে কম্বাইন করে একটা কমপ্লেক্স ইউনিট বানায়। সেও এক বা একের অধিক সংখ্যক টাস্ক একটা ফিক্সড প্ল্যানে চলে। তাহলে যদি এই ডেফিনেশনটা আমরা বলে দিই, ঠিক আছে, সকলের কাছে, তাহলে ডেফিনেশনটা ডিফাইন করতে পারছে না যে কোনটা এমবেডেডের জন্য আর কোনটা জেনারেল কম্পিউটিং এর জন্য। তখন ওরা বললো যে এমবেডেড সিস্টেমের একটা ডেফিনেশন বানানো যাক। তাহলে তারা বললো যে এমবেডেড সিস্টেম একটা ইলেকট্রনিক সিস্টেম যেটাকে ডিজাইনই করা হয় এক বা একের অধিক, বাট সেটা আনলিমিটেড নাম্বার অফ টাস্ক নয়, সেই ধরনের সেট অফ ফাংশনকে ইউজিং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের দ্বারা সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্রথম ডেফিনেশন যেটা বানিয়েছিল সেটা হয়েছিল যে এমবেডেড সিস্টেম ইজ অ্যান ইলেকট্রনিক সিস্টেম which is designed to perform one or a limited set of function using some software and hardware and embedded ways। ঠিক আছে, মানে এইভাবে ডেফিনেশনটা প্রথমে ওরা বানিয়েছিল, কিন্তু সেই ডেফিনেশনটা ওদের ভালো লাগেনি, কারণ ওখানে অনেকগুলো পয়েন্ট মিস গেছিল। এবং যে পয়েন্টটা তোরাও কেউ উল্লেখ করিসনি, যে পয়েন্টটা অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে এই এমবেডেড সিস্টেমে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে আমরা কম্বাইন করছি। সবাই কথাটা মোটামুটি এখানে যে কজন প্রেজেন্ট হয়েছি সবাই কথাটা বলেছিস ডেফিনেশনে তাদের? হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই এই ডেফিনেশনে সবাই কথাটা বলেছি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা আমার কম্বাইন হবে স্যার। কিন্তু এমবেডেডের জেনারেল যে ডেফিনেশন আছে ওইখানে বলা হয়েছে সফটওয়্যার হার্ডওয়্যার নর্মাল কম্বাইন হবে না, এখানে সফটওয়্যার আর হার্ডওয়্যার টাইটলি কাপলড থাকবে। এই কথাটা যেন তোমাদের ডেফিনেশনে থাকে। কি বললাম? টাইটলি কাপলড। ঠিক আছে, ক্লিয়ার হলো? স্যার একটু লিখে ডেফিনেশনটা মানে দাদা এটা বুঝলাম না ক্লাসটা। দেব এমবেডেড সিস্টেম আর নিয়ে যাও মোবাইলটা। এমবেডেড সিস্টেম আর কম্পিউটিং সিস্টেম উইথ টাইটলি কাপলড হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টিগ্রেশন। এই কথাটা উল্লেখ করতে হবে, টাইটলি কাপল। এটা নর্মাল জেনারেল কম্পিউটিং সিস্টেমে থাকে না, যেটা কিনা এমবেডেড সিস্টেমে থাকে। ঠিক আছে,
যার কাজ কি, দ্যাট আর ডিজাইন টু পারফর্ম আ ডেডিকেটেড কি ফাংশন। ইয়েস অর নো? তাহলে এই কথাটা কিন্তু আমরা কেউ উল্লেখ করিনি, কিছুটা গেছিল চন্দ্রিমার অ্যান্সারে। চন্দ্রিমা যে ডেফিনেশন বলেছিল সেখানে কিছুটা পরিমাণ এই কথাটা ছিল ওর ডেফিনেশনে, কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতেই হবে। যে কোনো এমবেডেড সিস্টেমের মেন এই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, যে ওখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার কিন্তু অবশ্যই টাইটলি কাপল থাকবে। হ্যাঁ অয়ন কিছু বলছিলিস, আমাকে ইন্টারাপ্ট করলি, বল। দাদা টাইটলি কাপলটা মানে একটু বলবে? মানে প্রত্যেকটা জিনিস মানে খুব ভালোভাবে তোর অ্যাটাচ রয়েছে, ঠিক আছে? মানে এমনভাবে তুই কানেক্ট করছিস সেখানে কোনো লুপ হোল নেই। মানে নর্মাল কি হচ্ছে, ধর নর্মাল তুই মানে নর্মাল জেনারেল যে তোর যে কম্পিউটারগুলো আছে সেখানে ঠিক আছে চলো একটুখানি মাথার দিকটা পিনটা মাথার দিকের পিনটা ভেঙে গেছে, তাও আমি এখানে চেপে চুপে বসিয়ে দিই, চলে যাবে। মানে ধর কোনো একটা মাদারবোর্ডের কোনো একটা সকেটে কোনো একটা জায়গায় একটু হালকা তোর ইসে হয়ে গেছে, কি বলবো, মানে তোর লুজ হয়ে গেছে, তুই ওর মধ্যেই চেপে সকেটটাকে লাগিয়ে বলে ঠিক আছে চলছে চলুক, বুঝতে পারলি তো? এটা টাইটলি কাপল হার্ডওয়্যার আর সফটওয়্যার বলা যায় না, মানে হার্ডওয়্যার কম্পোনেন্ট বলা যায় না। এই জিনিসটা যদি আমি এমবেডেড সিস্টেমে করতে যাই, সেখানে এমবেডেড সিস্টেমগুলো মোস্টলি আমাদের কোথায় ইন্ডাস্ট্রি পারপাসে ইউজ হচ্ছে, সেখানে যদি এরকম কোথাও লুজ কানেকশন বা লুজ থাকে, এখন চলছে কিছুক্ষণ বাদে আবার রেসপন্স না করতে পারে, তাহলে কি ক্ষতি হতে পারে সেটা তোর আইডিয়া হয়ে গেল কি হলো না? তাহলে ওইটুকুনি টলারেন্সও আমরা কিন্তু কখনো এইখানে কি করব না, অ্যাকসেপ্ট করব না। ক্লিয়ার? এই জন্য এই কথাটা আমাদের অবশ্যই ডেফিনেশনে বলতে হবে যে টাইটলি কাপল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টিগ্রেশন, এটা যে কোনো এমবেডেড সিস্টেমে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ দাদা বলছি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এই ডেফিনেশনের পরে আইটিপিএলি অর্গানাইজেশন, যেটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, আইটিপিএলির ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? আইটিপিএলির ফুল ফর্ম কি? আইটিপিএলির ফুল ফর্ম কি? হ্যালো, জানি না দাদা। এই কি বলছিস, জানিস না? কেউ জানিস না? এইটা না জানলে কি করবি রে? লেখ খাতায় লিখে রাখ। আইটিপিএলি মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন যারা বিভিন্ন ধরনের রুল সেট করে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের। মার্কেটে আজকে যে ডেটা সিটগুলো তোরা পাচ্ছিস, কোম্পানিগুলো ধর আজকে আমি একটা এমবেডেড সফটওয়্যারের কোম্পানি খুললাম, তো আমাকে তো বিভিন্ন ধরনের লাইসেন্স করাতে হয়। সে ছাড়াও ওই লাইসেন্সে এবং ওই প্রোটোকলে লেখা থাকে যে আইটিপিএলি যে স্ট্যান্ডার্ডগুলো দিয়েছে সেগুলো যেন তোমাদের কোম্পানি ফলো করে যেন প্রোডাক্ট ডিজাইন করে, প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট লঞ্চ করে। ঠিক আছে, তো আইটিপিএলি স্ট্যান্ডার্ড মানে কিন্তু একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। একটু দেখবি, নেটে পড়বি। আর নেহাদের কলেজেও প্রচুর এই বিষয়ে বিভিন্ন ধরনের কনফারেন্স হয়, বিশেষ করে আমি তো বলবো আম্বিকাদের কলেজে প্রচুর হয়, মানে আমার বৌমনি প্রচুর এরকম কনফারেন্সে যোগদান করে। তো আশা করি তো তোদের হেডিং ফেডিংও লাগানো থাকে রে, কলেজে গেলেই দেখতে পাবি চারিপাশে ব্যানার ফ্যানার। দেখিস না নাকি আম্বিকার? ভালো করে তাকাস না এদিক ওদিক, তোদের কলেজেই তো রয়েছে লেখা বড় বড় ব্যানার থাকে। তাহলে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তোমাদের এই একটা ডেফিনেশন দিয়েছিল, যেই ডেফিনেশনটাই হচ্ছে সব থেকে পারফেক্ট ডেফিনেশন ধরা। তারা বলে যে এমবেডেড কম্পিউটার সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম যেটা কোনো এইখানে একজন ডেফিনেশন বললো, কে জানি একজন বললো, দীপঙ্করই মনে হয় বললো, বা কেউ একজন বললো, সাপোজ সে তার ডেফিনেশন এই কথাটা ছিল যে একটা লার্জার সিস্টেমের মধ্যে একটা পার্ট হচ্ছে সেই এমবেডেড কম্পিউটিং সিস্টেম, যেটা কিনা পারফর্ম করবে কিছু রিকোয়ারমেন্টের উপরে বেস করে, ঠিক আছে, আর কিছু ফাইনাইট নাম্বার অফ সেটের উপরে বেস করে পার্টিকুলার এক বা একের অধিক সংখ্যক টাস্ক কমপ্লিট করতে পারে। সেইটা ডেফিনেশনটা দিয়েছিল হচ্ছে আইটিপিএলি স্ট্যান্ডার্ড, এবং এই ডেফিনেশনটাকেই মেনে চলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা এমবেডেড সিস্টেমে কি কি থাকে যদি আমি ছবি দিয়ে বানাই, তাহলে একটা এমবেডেড সিস্টেমের ছবি আমি এখন দেখাচ্ছি না, পুরো ফুল ছবি, আমি জাস্ট বেসিক একটা ডায়াগ্রাম দিয়ে তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধর এইটা একটা বক্স, আমাকে এই বক্সটা বানাতে তোরা হেল্প করবি। হ্যাঁ দাদা, এটা বলে দাও একবার, কি বলে ডেফিনেশনটা বলে দাও, লিখে নি। তোরা যেটা তুমি বলবে ফাইনাল ডেফিনেশন, তোরা যেটা বলেছিস সবকটাই ডেফিনেশন হতে পারে। ঠিক আছে, আইটিপিএলি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে লেট অ্যান এমবেডেড কম্পিউটার সিস্টেম, লিখছিস?
An embedded computer system, basically a computer system that is part of a larger system and perform some of the requirements of that system. For an example, a computer system used in rapid transit system. এটা একটা example. দাদা একবার রিপিট করো an embedded system. Embedded computer system, basically a computer system that is part of a larger system and perform some of the requirement of that system and performs some of the requirements of that system. For an example, আমরা নিতে পারি একটা কম্পিউটার সিস্টেম যেটা ইউজ করা হচ্ছে র্যাপিড ট্রানজিট সিস্টেমে। স্যার পার্ট অফ আ লার্জার সিস্টেম, তারপর part of a larger system and perform some of the requirement of that system and perform some of the requirement of that system. For an example হিসাবে লিখে দিবি a computer system used in rapid transit system. এটা IEEE standard. দাদা perform some of requirements of that system. ঠিক আছে, এটা IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেফিনেশনটা ডিজাইন করা হয়েছে। আদার সিস্টেম, হ্যাঁ বলো স্যার কি বলে রিকোয়ারমেন্ট আদার সিস্টেম, রিকোয়ারমেন্টস অফ দ্যাট সিস্টেম। ওই লার্জার সিস্টেমের মধ্যে এমবেডেড সিস্টেম হচ্ছে একটা পার্ট যে কিনা ওই লার্জার সিস্টেমে কিছু কিছু অপারেশনকে হ্যান্ডেল করে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার লাস্ট এটা বুঝলাম না, কি সিস্টেম বললেন রিকোয়ারমেন্টের পর, ওটা বুঝলাম না। রিকোয়ারমেন্ট অফ দ্যাট সিস্টেম লিখেছিস তো? of that system এর পরে লেখ ফর অ্যান এক্সাম্পল এ কম্পিউটার সিস্টেম ইউজড ইন র্যাপিড ট্রানজিট সিস্টেম। র্যাপিড ট্রানজিট সিস্টেম হিসাবে বা এয়ারক্রাফটে আমরা যখন কম্পিউটার সিস্টেমকে ইউজ করছি তখনই ওটা একটা এমবেডেড সিস্টেমের মতো কাজ করছে। বুঝেছিস কি বললাম? ফর অ্যান এক্সাম্পল এ কম্পিউটার সিস্টেম ইউজড ইন অ্যান এয়ারক্রাফট, অথবা তোরা লিখতে পারিস কম্পিউটার সিস্টেম ইউজড ইন র্যাপিড ট্রানজিট সিস্টেম। এই লিখেছিস সবাই? বল আমাকে, তাহলে আমি নেক্সট যাব। দাদা র্যাপিড কি বলে? ট্রানজিট সিস্টেম, ট্রানজিট সিস্টেম, র্যাপিড ট্রানজিট সিস্টেম। কোথায় এমবেডেড সিস্টেম ইউজ করা হয় বলতো? এখন বেসিক্যালি সবথেকে বেশি ইউজ করা হচ্ছে জানিস? হ্যাঁ জানিস? দাদা রোবোটিক্স এ ইউজ করা হয় সবচেয়ে বেশি। তুই ডেইলি বেসিসে যাস, তোর আশেপাশেই রয়েছে, তুই ডেইলি বেসিসে স্কুল কলেজ যেতে গিয়ে সেই জায়গাটাকে ক্রস করিস। মেট্রো স্টেশন আরো ইজি করবে ব্যাপারটাকে। আরে ট্রাফিক রেলওয়ে স্টেশন, ট্রাফিক রেলওয়ে স্টেশন লাইট লাগানো আছে, এছাড়াও এখন মনিটর করছে যদি কেউ স্পিড যদি এত কিলোমিটারের উপরে চলে যায় তার মোবাইলে অটোমেটিক্যালি মেসেজ আসে, সে ফাইন খায়, টাকা কাটে, হ্যাঁ কি না? বা তাকে দেখা করতে বলে বা তাকে ফাইন দিতে বলে, হ্যাঁ কি না বল? হ্যাঁ তাই তো? তাহলে ক্যামেরা ছবিটা তুললো, স্পিডোমিটার স্পিডটাকে রিড করলো, ক্যামেরা কি তুললো? ওই যে বাইকটা নিয়ে যাচ্ছিল তার হচ্ছে তখন নেম প্লেট থেকে তার ইসেটা নিল, ক্যামেরা নাম্বার প্লেটটা, হ্যাঁ নাম্বারটা, তার স্পিডটা, তার উপরে কম্পিউটার সিস্টেমটা, তার উপরে ও অ্যানালাইসিস করলো, কন্ডিশন চালালো যে হ্যাঁ কন্ডিশন দেখা গেল ঠিক হচ্ছে না, মানে ও কন্ডিশনকে ফলো করছে না, ব্যাস ওর পুরো ডিটেলস তো দেওয়া আছে। যখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানানো হয় তো সমস্ত জিনিসপত্র দিতে হয়, ইয়েস অর নো বল, তাই তো? সেই অনুযায়ী সেখানে তোর রেজিস্টার মোবাইল নাম্বারও আছে, তো মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে দিচ্ছে যে তোমার স্পিড এরকম ছিল, তুমি ট্রাফিক আইন মানোনি, তুমি এই করেছো, এর জন্য তোমাকে এত ফাইন দিতে হবে, আর নাহলে তুমি কন্ট্যাক্ট করো তোমার লোকাল থানাতে। ক্লিয়ার? বা এখানে ক্লিয়ার? তো এইভাবে হয়, এইভাবে কাজগুলো হচ্ছে। আজকে আমাদের দেশে ট্রাফিক পুলিশ লাগছে, বিদেশ চায়না তুমি টোকিও এই সমস্ত জায়গায় যাওয়ার দরকারই নেই ট্রাফিক পুলিশের, ওরা কন্ট্রোল রুমে বসে আছে, এরকম গিয়ে ডান্ডা পেটাতে হচ্ছে না কাউকে। ঠিক আছে, কারণ ওখানে আমরা এমবেডেড সিস্টেম ইউজ করছি ট্রাফিক। ক্লিয়ার হলো বল? মেট্রোতে ঠিক আছে, মেট্রোতে কে মেট্রোতে রুল ভাঙবে বল? এখন যা মেট্রো বানিয়ে দিয়েছে এইদিকে, তো কে রুল ভাঙবে? তো এইটা হলো ব্যাপার। তো বুঝতে পারছিস তো কোথায় কোথায় ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে, তোদের এক্সাম্পল দিলাম। এবার আমরা আসবো, তাহলে এটাই হলো ব্যাপার। এবার আমরা আসবো যে আমাদের জেনারেল ভিউ দেখবো একটা এমবেডেড সিস্টেমের জেনারেল ভিউ। তাহলে বলতো একটা এমবেডেড সিস্টেমের জেনারেল ভিউ কি রকম হতে পারে, কি হতে পারে বল না, একটু চেষ্টা কর তোরা, এটা পড়িয়ে ছেড়ে দেবো।
তারপর তো পরের দিন পড়াবো। বল দাদা একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে, একটা মাইক্রোপ্রসেসর থাকবে। ও ভাই অনেক ডিটেইলে চলে যাচ্ছিস, একটু আর ওভারভিউ চেয়েছি ভাই। ওভারভিউ মানে বুঝতে পারছিস তো, ওপর বল জিনিসটা। এটা ধর এমবেডেড সিস্টেম, এর জেনারেল ভিউটা কেমন দেখতে হবে? একটা মেমরি থাকবে, মেমরি তো থাকবেই। এমবেডেড সিস্টেম তো মেমরি থাকবে, দাদা একটা মেমরি থাকবে, মেমরি থাকবে, কেউ বলবে এবার থাকবে স্যার র‍্যাম রম, তো ওইখানেও যাচ্ছে না। জেনারেল ভিউ ওপর দেখতে হবে এমবেডেড সিস্টেমকে। কি দেখবো এমবেডেড সিস্টেমে আমরা কি দিই? সবার প্রথম কথা এটা বল, কি দিই? ইনপুট দিই তো, হ্যাঁ ইনপুট দিতে হবে। হ্যাঁ ইনপুট। তাহলে এখানে আমাদের কি থাকবে? ফার্স্ট এখানে আমাদের কি ঢুকছে? তাহলে এখানে আমাদের জেনারেল ভিউ। তো এখানে আমরা কি দিচ্ছি? সিস্টেম ইনপুট দিচ্ছি, তাই তো? হ্যাঁ কি না? সিস্টেম ইনপুট দিচ্ছি। এবার এই এমবেডেড সিস্টেমের মধ্যে কার কম্বিনেশন করাতে হয়েছিল একটু আগে বললাম। কার কম্বিনেশন? অ্যানালগ ডিজিটাল। হ্যাঁ বল। অ্যানালগ আর ডিজিটাল কম্পোনেন্টস থাকবে। না সেটা তো বলিনি, ডেফিনেশন তোরাও বলিসনি। হার্ডওয়্যার আর সফটওয়্যার পার্ট, সফটওয়্যার আর হার্ডওয়্যার পার্ট ইন্টিগ্রেট করবে নিজেদের মধ্যে, তাই তো? এবং হার্ডলি কাপল থাকবে বা টাইটলি কাপল থাকবে। তার মানে এ এর সাথে কমিউনিকেট করবে, এ এর সাথে কমিউনিকেট করবে। তাহলে আমাদের এমবেডেড সিস্টেমের যদি ওভারভিউ দেখি, তাহলে কি থাকছে? একটা এমবেডেড সিস্টেমের মধ্যে একটা হার্ডওয়্যার থাকছে, একটা সফটওয়্যার পার্ট থাকছে। কারেক্ট? ইয়েস অর নো? সফটওয়্যার কম্পোনেন্ট আর এদিকে হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট। ঠিক আছে? সফটওয়্যার কম্পোনেন্ট, হার্ডওয়্যার কম্পোনেন্ট হলো। এবার এরা প্রসেস করলো, প্রসেস করে আলটিমেটলি আমাকে কি দেবে রে? আউটপুট। সেই আউটপুটটাকে এখানে কি লিখবো? যদি ওটাকে সিস্টেম ইনপুট বলি তাহলে এটাকে কি লিখবো? সিস্টেম আউটপুট। কারেক্ট। তাহলে এটাই হলো জেনারেল ভিউ। কিসের জেনারেল ভিউ? কোন একটা এমবেডেড সিস্টেমের জেনারেল ভিউ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে সিস্টেম আউটপুট। তাহলে আমরা যখন একটা এমবেডেড সিস্টেমের জেনারেল ভিউ দেখি, সেখানে দেখি যে সেই সিস্টেমে কিছু সিস্টেম ইনপুট দেওয়া হচ্ছে, সেই সিস্টেমের মধ্যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার তারা নিজেদের মধ্যে কম্বিনেশনাল ওয়ার্ক করছে, করে একটা সিস্টেম আউটপুট ডিফাইন করছে, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কারেক্ট। তো এই যে জেনারেল ভিউটা যেটা দেখলে, এটা নিয়ে একটু তোমাদের মধ্যে কে এগিয়ে আসবে এটা নিয়ে আলোচনা করতে আমার সাথে? বলো। বলো কি বলতে পারি এটা নিয়ে? আর কি বলতে পারি? কি বক্তব্য আমরা রাখতে পারি এই ছবিটা থেকে? তাহলে এইভাবে এখানেও আমরা বলতে পারি, আরেকটাও ডেফিনেশন বানিয়ে দিতে পারি এই ছবিটা থেকে। এমবেডেড সিস্টেম আর ইনফরমেশন প্রসেসিং সিস্টেম দ্যাট আর এমবেডেড ইনটু আ লার্জার সিস্টেম and that are normally not directly visible to the user. ইউজার কখনো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্টকে চোখে দেখতে পারবে? হ্যাঁ দেখতে পারবে চোখে? তোরা বাড়িতে এসি নিয়ে আসলে এসির ভেতরে যে মাদারবোর্ডটা আছে, সেখানে সার্কিটটা আছে, সেগুলো চোখে দেখতে পাস? না দাদা, আড়ম্বরে দেখা যায়, দেখতে পাস না। তাহলে এইখানেও আমরা বলতে পারি, তাহলে এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার পোর্শনটা আছে, এটা কিন্তু আমরা নর্মাল ইউজাররা চোখে দেখতে পারে না। বাট এটা কি? এটা একটা কোনো লার্জার সিস্টেমের একটা পার্ট। মানে আমাদের এসির মধ্যে একটা পার্ট আছে, বোর্ড আছে, মাদারবোর্ড আছে, এই আছে, সেটা হচ্ছে কি এই বড় লার্জার সিস্টেমটার একটা পার্ট। যে পার্টটা কি করছে? কোনো একটা ইনফরমেশনকে প্রসেস করছে। কি ইনফরমেশন? তুই তোর রিমোট দিয়ে সুইচ অন করছিস, তুই রিমোট দিয়ে সুইং করছিস, তুই মোড চেঞ্জ করছিস এসি, সেই বিভিন্ন ধরনের এই প্রসেসগুলোই কিন্তু করছে এমবেডেড সিস্টেমটা। ঠিক আছে? এমবেডেড সিস্টেমটা কিন্তু এই পুরো এসিটা কিন্তু এমবেডেড সিস্টেম নয়, এসিটা একটা লার্জার সিস্টেম। তার মধ্যে যে পার্টটা তোর ওই রিমোট কন্ট্রোল থেকে স্পেস করা প্রত্যেকটা ইনস্ট্রাকশনের রেসপেক্টে প্রসেস করছে তোর প্রোগ্রাম বা এক্সিকিউট করছে প্রত্যেকটা তোর ইনস্ট্রাকশনকে, সেই পার্টটা হচ্ছে তোর এমবেডেড সিস্টেম, যেটা কিনা আমরা নর্মালি আমরা ইউজাররা চোখে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ কি না? দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কথাটা এমবেডেড সিস্টেমের সাথে বহু জায়গায় আছে, তোরা সবসময় কথাটা শুনবি, সেটা হচ্ছে আরটিওএস, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা রিয়েল টাইম সিস্টেম। বা রিয়েল টাইম সিস্টেমটা কি সেটা নিয়ে আইডিয়া আছে?
বা আমাদের রিয়েল টাইম এমবেডেড সিস্টেম বানানোর এত তাগিদ হলো কেন ইলেকট্রনিক্স ফিল্ডে? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা কেন বানাতে চাইছিল রিয়েল টাইম সিস্টেম? কেন বানাতে চাচ্ছে বল? বলো। দেখো কেন বানাতে যাচ্ছিল, তার কারণটা হচ্ছে যে অবশ্যই বুঝতে পারছো যে আমরা যে রিয়েল ওয়ার্ল্ডের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলো হিউম্যানের সাহায্য ছাড়া বা হিউম্যানের সাহায্য নিয়েও মিনিমাম হিউম্যান এফর্টের দ্বারা আমরা টাস্কটাকে কমপ্লিট করব। কিন্তু যখন আমরা মিনিমাম এফর্ট দিচ্ছি, ম্যাক্সিমামটা আমরা মেশিন অপারেশনের ওপর ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু সেখানে আমাদের একটা ভয় থেকেই যায় যে সিস্টেমটা কত অ্যাকুরেসি প্রোভাইড করতে পারবে, সিস্টেমটা আদৌ প্রপারলি আউটপুট দেবে কিনা টাইম টু টাইম। তো সেই জিনিসটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার, এবং সেই ক্রিটিক্যাল ব্যাপারের উপর বেস করেই আমরা ভাবলাম যে আমরা যদি রিয়েল টাইম সিস্টেমের উপরে কাজ করি আরও ভালোভাবে, তাহলে আমাদের আশেপাশে যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলোকে আরও বেটার ওয়েতে ডেভেলপ করতে পারবো, যাতে কিনা তার এক্সিকিউশন টাইমটা ইমপ্রুভ হয়, যাতে কিনা আমরা আউটপুট সিস্টেম আউটপুটটা টাইম টু টাইম পাই উইদাউট এনি ডিলে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ, তার উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের রিয়েল টাইম সিস্টেম বানাতে থাকলাম, যেটাই কিনা একটা এমবেডেড সিস্টেম। এবং সেটা কিন্তু ডিপেন্ড করছে যে অ্যাকচুয়াল সিস্টেমটা কত বড়, কারণ এমবেডেড সিস্টেম পার্ট অফ দ্য লার্জার সিস্টেম, আমরা একটু আগে বললাম। তো আমরা দেখবো যে যদি কোনো একটা স্মল সিস্টেম হয়, সেই সিস্টেমে যখন আমরা এমবেডেডকে ইমপ্লিমেন্ট করব, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন প্যারামিটার অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সেখানে যে বিভিন্ন যে রিসোর্সগুলো আছে, যে রিসোর্সগুলো থেকে তোমার এই এমবেডেড সিস্টেমটা অপারেট করবে, ঠিক আছে, সেইগুলো কিন্তু মানে কি বলবো, মানে স্ট্রং কনস্ট্রেন্ট মানে এগুলো মেনটেন করে। আর যেখানে আমাদের মেন যত স্মল ডিভাইস হবে, সিস্টেম হবে, তত আমাদের কিন্তু পাওয়ার কনজামশন এবং মেমোরি কনজামশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হয়ে দাঁড়াবে। তাই এটাই হলো ব্যাপার। তো রিয়েল টাইম সিস্টেম হচ্ছে সেই সকল সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে ওভারঅল সিস্টেমের কারেক্টনেসটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। ওকে, এবং ওভারঅল যে সিস্টেমটা আছে তার ফাংশনাল কারেক্টনেসটা ডিপেন্ড করে হচ্ছে এই রিয়েল টাইম সিস্টেমের উপরে। বুঝলে? হ্যালো? না, পড়াচ্ছি এখন, তোমাকে পরে কথা বলবো, যাও। বুঝতে পারলি কি বললাম? কথাটা ভালো করে শুনলি? তোর কম্পিউটারের মধ্যে আরটিওএস আছে কোথায় বলতো? বলতো তোর মেশিনে বায়াস ঘেটে যায় অনেক সময়, তোর মেশিনে দেখবি তোর প্রপারলি টাইম দেখায় না, টাইম সেট করার পরে অটোমেটিক্যালি টাইম চলে যাচ্ছে, বা মেশিনে অনেক রকমের প্রবলেম আসছে। যখনই মেশিন অন করছিস বায়াসের স্ক্রিনটা চলে আসছে বারবার করে, ওখানে অনেক ধরনের প্রবলেম। ওটা একটা জেনারেল প্রবলেম, আমি তোদেরকে বলছি। তোদের যে মাদারবোর্ড আছে ওখানে একটা ব্যাটারি থাকে, নিশ্চয়ই তোরা দেখেছিস, গোল রঙের ব্যাটারি। ইয়েস অর নো? হ্যাঁ দেখেছি। ওটা ওই মাদারবোর্ডটার মধ্যে লাগাতে হয়। ওই ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় বা কোনো রকমভাবে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, তখন তোর কম্পিউটারের মধ্যে যে রিয়েল টাইম যে সিস্টেমের যে পার্টটা আছে ওটা প্রপারলি ফাংশনিং করে না। ওই জন্য তোর বায়াসের ওই বারবার তোমার নোটিফিকেশানটা আসবে, বা তোকে প্রপারলি ফাংশনাল অপারেশন করতে দেবে না তোর ওয়েসটা, কারণ ওয়েসটা তোর বুঝতে পারছে না রিয়েল টাইম। এই যে আমি আজকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি মেশিনকে, ঠিক আছে, যে এক্ষুনি এই কাজটা করো, এটা একটা রিয়েল টাইম ইনস্ট্রাকশন, মানে এক্ষুনি চাইছি, এটা একটা ব্যাপার। মেশিন এক্সিকিউটই করতে পারবে না, কারণ মেশিনের মধ্যে ওই আরটিওএস এর যে ওই পার্টটা ফাংশনিং করছে না, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তাই রেসপেক্টে আমাকে কি হচ্ছে, মেশিন আমাকে কারেক্ট আউটপুট প্রোভাইড করতে পারছে না, তাই না? তো ওভারঅল যে ফাংশনাল কারেক্টনেসটা সেটা তাহলে কার উপর ডিপেন্ড করে কোনো সিস্টেমের? আজকে তোরা জেনে গেলি আরটিওএস এর উপরে। কার উপরে? আরটিওএস, মানে রিয়েল টাইম সিস্টেমের উপরে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উপরে। ঠিক আছে? বুঝতে পারলি? বোঝাতে পারলাম? তাই রিয়েল টাইম সিস্টেম কি? রিয়েল টাইম সিস্টেমের কাছে সাস্টেনেবল নলেজ থাকে ওই সিস্টেমটার বিভিন্ন ধরনের কন্ট্রোল অপারেশনের, যাতে কিনা সেই নলেজ দিয়ে ওই রিয়েল টাইম সিস্টেমটাও ওভারঅল সিস্টেমের পারফরমেন্স বা ফাংশনাল কারেক্টনেসটাকে মেনটেন করতে পারে। বুঝতে পারলি? ইয়েস অর নো? বুঝতে পারলি? হ্যাঁ, তো আমাদের যে ফার্স্ট জেনারেশন যে আরটিওএস ছিল, রিয়েল টাইম সিস্টেম ছিল, সেগুলো হচ্ছে কি নাম জানিস? কেউ নাম বলতে পারবি? 8085 বা 8051 বা Z80, ঠিক আছে, যেগুলো কিনা ইউজ করা হতো স্টেপার মোটর এবং ডিজিটাল টেলিফোনি কিপ্যাডে।
আগেকার দিনের যে ডিজিটাল কিপ্যাড ছিল তার কিপ্যাডের ঠিক নিচেই এই ফার্স্ট জেনারেশন তোমার রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করা হতো। সেকেন্ড জেনারেশন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করা হয় স্কাডা, তারপর হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে। থার্ড জেনারেশন যদি আরটিওএস এর কথা বলি, যেটা কিনা এখন চলছে বা আপকামিং ডেজে আসতে চলেছে, সেটা রোবোটিক্সে ইউজ করা হবে। আর ফোর্থ জেনারেশন মানে ভাব মোবাইল ইন্টারনেট ডিভাইস বা মোবাইল কম্পিউটিং, যেটা কিনা পড়বি তোরা, বা মোবাইল কমিউনিকেশন, ওখানে যে অ্যাডভান্স পার্টটা আছে সেই পার্টে আমরা আরটিওএস অপারেটিং সিস্টেম ইউজ করি। তাহলে আজকে এই অবধি যা থাকলো, তোরা শিখতে পারলি অনেক কিছু। আরটিওএস কি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি করে, এমবেডেড সিস্টেমের ডেফিনেশন কি, আর এমবেডেড সিস্টেমের সাথে আমরা নর্মাল জেনারেল কম্পিউটিং সিস্টেমকে কীভাবে ডিফারেন্সিয়েট করব। আশা করছি এক্সপিরিয়েন্স ভালো পেয়েছিস, বুঝতে পেরেছিস টপিক। ক্লিয়ার সবার নাকি না? কোনো ডাউট থাকলে বল, কোশ্চেন নেবো তোদের কাছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন পিক করবো, বল। ক্লিয়ার? ক্লিয়ার কি কোনো কোশ্চেন আছে? না দাদা, পড়লে তাহলে কোশ্চেন হবে, আরো কোশ্চেন হবে, যত খুশি কোশ্চেন করো, কোনো অসুবিধা নেই, পড়ো। কিন্তু এইটুকুনি আজকে যেটুকুনি এই ক্লাসে পড়ালাম সেইটুকুনি কিন্তু অবশ্যই রেডি করবে। আরেকটা বড় কথা দাদা, হ্যাঁ বলো প্রিয়াংশু ভাই। বলছি একটা মানে জিনিস জানা ছিল। বলছি দাদা, তুমি মানে ইয়েটা মানে এই সাবজেক্টটা পুরোটাই কি নোটস মতো লিখে লিখে পড়াবে? তাহলে ভালো হয়, মানে ইয়ের মতো, কনজিউমার মতো। কনজিউমার পড়েছি। চলে যাস ভাই, আমি নোটস খুব একটা পছন্দ করি না। আমি যতটুকুনি পড়াই শুধু কনসেপ্টের উপর বেস করে। সেটা তুই আজকে এইখানে কেন ক্লাসে তুই জিজ্ঞাসা কর অয়নকে। এমনকি আমি জিলেটেও কখনো নোটস লিখে লিখে পড়াই না, কোনো ক্ষেত্রে নয়। যেটুকুনি দরকার মিনিমাম। আমার নোটস পছন্দই হয় না। আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়াতে আসিনি ভাই, টেকনিক্যাল নলেজ পড়াতে এসেছি। এই যে তুই যেটা লিখে আসবি এক্সামে, ওই যে পেপারগুলো যেগুলো দিয়ে তোরা সেমিস্টার এক্সাম দিচ্ছিস, কোনো কালে দেখবি কোথাও একটা মুড়ির দোকান থেকে মুড়ি কিনলি, সেই মুড়ির যে ঠোঙা সেটা বানানো হচ্ছে সেটা দিয়ে, ঠিক আছে বলছি। তো ওই এক্সামটুকুনি লিখে আসার জন্য যে নোটসটা, সেটা তো আমি ফাইনালি দিয়ে দেবো। কিন্তু আমি এখন যদি বসে বসে এই যে এতগুলো ইনফরমেশন, এত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের কথাবার্তা যে আলোচনাগুলো করলাম, আমি যদি এখন নোটস লিখে লিখে পড়াই, আমি করতেই পারবো না তোদের সাথে। তুই বল, তুই তো আমাকে ফুললি ইউটিলাইজই করতে পারছিস না তাহলে, তাই না? না না দাদা, আজকে যেমন করে ঠিক আছে, মানে এরকমই ওই মানে যেটুকু লেখানোর দরকার লিখে দিলে বাকিগুলো করে দিচ্ছি, ওটাই বলছি। তার একটা এক্সট্রা বেশি লেখাবো না, তার থেকে তার জন্যই তো আমি ডেডিকেটেড আলাদা করে নোটস বানাচ্ছি, যেটা তোদেরকে দেব, ঠিক আছে? মানে দাদা আমাদের সেই কনজিউমারের মতো একেবারে কনজিউমারে করেছিলেন, দরকার কনজিউমারের মতো যতটা দরকার ক্লাসে দরকার কি দিছিল। হ্যাঁ ওটাই বলছি আমি, ঠিক আছে? কিন্তু এরকম না যে নোটস পাবি না, সেটা নয়। কনজিউমারের নোটসও ভালোভাবে পেয়েছিলিস সবাই? লাস্টে পিডিএফ হ্যাঁ দাদা, কনজিউমার তুমি ভালোভাবে একেবারে সব নোটস থেকে শুরু করে সব আচ্ছা নোটস করে দিয়েছিল লিখে লিখে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই, তো আমার যতটুকুনি মনে হবে যেই পোর্শনগুলো আমার লেখানো উচিত বা লেখানো, সেটা লেখাবো। আর যেগুলো মনে হবে যে আমি শুধু বলবো, তোরা যদি নোট ডাউন করতে চাই সেটাও নোট ডাউন করতে পারিস, কিন্তু আমি ভাই খাতায় সব লেখাবো না। কারণ আমি এখানে বারবার বলছি, ইতিহাস ভূগোল পড়াতে আসিনি, আমি টেকনিক্যাল সাবজেক্ট পড়াতে এসেছি। তুই যে এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাচ্ছিস এই ক্লাসগুলো থেকে প্রত্যেকটা সেমিস্টারে, সেটাই তোকে ডিসাইড করবে তোর আপকামিং ডেজে তুই কেমনভাবে লাইফ লিড করবি, কোথায় জব করবি, কি করবি। তো ম্যাক্সিমাম আমরা কনসেপ্টের উপর কাজ করব, ঠিক আছে? আমি নোটস লেখাচ্ছি না, ট্র্যাডিশনাল পড়ানোর মধ্যে আমি নেই, যেটা কিনা নর্মাল কলেজের টিচাররা করে। আসে, আমি জানি না, তোরাই রিভিউ দিস, তোরাই বলবি যে কটা কলেজে বলতো মানে কনসেপচুয়ালি বেশি আলোচনা করেছে। কনজিউমার ইলেকট্রনিক্স সব সময় থিওরিটিক্যাল সাবজেক্ট হিসাবে ট্রিট করে সবাই, সব টিচাররা। এসেই বলে খাতা খোলো নোটস লেখো। কোন কলেজে এরকম হয়েছে বল? কার কলেজে এরকম হয়েছে যে এসে খাতা খোলো লেখাতে শুরু করে দিয়েছে বল? কিন্তু আমি কিন্তু কোনোদিন করিনি, কারণ আমি এমন সাবজেক্টগুলো ডিল করছি যেগুলো কিনা মানে বলতে পারি যে একটু অফ সাইডের সাবজেক্ট। মানে ধর তোদের মেন যে সাবজেক্ট যদি বলি এই সেমিস্টারে, তাহলে হচ্ছে তোদের ওই সাবজেক্টটা, যে প্রিন্সিপাল অফ অ্যাডভান্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে। কিন্তু আমি যে সাবজেক্টগুলো ডিল করছি সেগুলোতে নোটস এমনিও হয় না, সেগুলো সব ইন্ডাস্ট্রি রিলেটেড সাবজেক্ট। এমবেডেড সিস্টেম, আইওটি, এগুলোতে কি নোটস লেখাবো? হ্যাঁ অবশ্যই তুই এখন মোবাইল কমিউনিকেশন পড়তে যাও, ওখানে তোকে স্যার নোটস লেখাবে, কারণ ওখানে নোটস দরকার আছে। ওখানে লেখা অনেক বেশি, এখানে লেখার সাবজেক্ট বেশি নয় এই সাবজেক্টগুলো, ঠিক আছে? এই সাবজেক্টগুলোতে যেটা তুই এক্সপিরিয়েন্স করছিস এই ক্লাসের মাধ্যমে, সেইটা ইম্পর্টেন্ট, কারণ সেটা তোকে হেল্প করবে ইন্টারভিউতে যখন তুই স্কিল সেট লিখবি, সেখানে তুই যখন এমবেডেডটাকে লিখবি তখন তুই একটা এক্সট্রা পয়েন্ট পাবি।
যদি তুই কোনো বড় পিএসইউতে না ইন্টারভিউ দিতে বসিস বা ওই রকম কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে না বসিস, নর্মালি কোনো প্রাইভেট সেক্টর কখনোই তোকে থিওরিটিক্যাল কোশ্চেন করবে না আর তোকে কোর সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন করবে না। যদি সফটওয়্যার ফিল্ড রিলেটেড যদি কোনো জবে যাস ইলেকট্রনিক্সের, সেখানে তোকে এমবেডেড করবে, সেখানে তোকে আইওটি করবে, ওরা সবসময় তোকে কোনো রকমভাবে প্রোগ্রামিং দিকে টানার চেষ্টা করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগবে। তো নোটস তো ঠিক আছে, নোটস তো দেবই প্রিয়াঙ্ক দাদা আমাদের আগের বার, হ্যাঁ দাদা ঠিক আছে, আর আমাদের আগের বার দাদা ওই কলেজ থেকে এমবেডেড এর উপর একটা ইন্টার্নশিপ করিয়েছিল, রোবোটিক্স এন্ড এমবেডেড সিস্টেমের উপর। আর্ডেন্ট নাম, হ্যাঁ স্যার করেছিলাম। কোথাও দিয়ে? আর্ডেন্ট নাম শুনেছেন? আরে হ্যাঁ 15 দিন একটা আমি ইন্টার্নশিপ। বলতে চাই আমি করেছি এটা, ওরা ভালো পড়ায় বেশ। আর্ডেন্ট কোম্পানির আন্ডারে ভালোই করেছিল। আরে হ্যাঁ হ্যাঁ আমি নিজে দাদা করেছি বলছি, কি বলে একটা বিটেকে করিয়েছিল, আমি করেছি নিজে আর্ডেন্ট থেকে। ভালো আমাদের একটা সেই রিমোট কন্ট্রোল মানে ভয়েস কন্ট্রোল ওয়াইফাই কার্ড বানিয়েছিল, সার্টিফিকেটটাও খুব ভালো দেয় সার্টিফিকেটটা। যাই হোক, তো এইগুলো ব্যাপার। হ্যাঁ দাদা দিয়েছে একটা সার্টিফিকেট। তো আবারও একটা কথা মাথায় রেখো, এমবেডেড সিস্টেম যখন পড়তে চলেছো তোমাকে কিন্তু সি ভালো করে জানতে হবে, যদি তুমি এইটাতে সত্যিই ভালো লেভেলে শিখতে চাও। আর আমি তো তোমাকে হেল্প করবোই, অবশ্যই এটা আমার কর্তব্য। আর নোটস পেয়ে যাবি সবাই, ঠিক আছে? আর কার কোনো আছে ওর কোশ্চেনটা বাদ দিয়ে প্রিয়াংশুর যে নোটস পাবো কিনা বা লিখিয়ে পড়াও, আর কিছু সাজেশন কিভাবে? আমি সবসময় বলি, আমি বিকাকে কালকেও বলছিলাম যে বল যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, আমি এভাবে পড়াচ্ছি, এভাবে আদৌ বুঝতে পারছিস কিনা, বা আমাকে কোনো রকম টেকনিকে চেঞ্জ করতে হবে কিনা বল তোরা, আমি সেটাতেও রাজি আছি। তখনই একটা স্টুডেন্টের সাথে একটা টিচারের প্রপার বন্ডিং হবে, প্রপারভাবে সাবজেক্টটা শিখতে পারবে, যখন কিনা দুজনের ব্যাপারটা বুঝছে। আমি আমার মতো না, আমি পিপিটি দেখেই পড়াবো, কারোর ভালো লাগে না, দুদিন বাদে ক্লাস ফাঁকা, কেউই পড়তে আসছে না, পড়ছেই না, ধর ভালোই লাগছে না, কি হচ্ছে ভালো লাগছে না, এরকম আমি চাই না। তোদের ওপিনিয়নটাও আমার কাছে ইম্পর্টেন্ট। বল কিরে, বল রে, এবার যেতে হবে ইনস্টিটিউট যাবো, বল তাড়াতাড়ি বল রে। স্যার বুঝতে পেরেছি ভালোভাবে, কোনো প্রবলেম নেই। না মানে ইমপ্রুভমেন্ট কিছু দরকার আছে, ও যেমন বললো নোটস লিখিয়ে পড়ান বা এরকম কিছু তোর যদি সাজেশন থাকে আমাকে। না স্যার, মানে যেগুলো ইম্পর্টেন্ট আর কি এক্সামের জন্য, সেগুলো একটু জাস্ট লিখিয়ে দেবেন তাহলেই হবে। মানে সবটা তো আর মানে শুনে মনে থাকে না, তো সেই জন্যই আর কি স্যার, ওটাই একটা প্রবলেম। ঠিক আছে, আর এইটাই তো মেন কনসার্ন সবার এই জায়গাটাই, যে স্যার একটু যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড সেগুলো লেখাবেন, বাকিটা আমরা শুনে নেব, শুনে যদি আমার মনে হয় যে লিখবো আমি নিজে লিখে নেবো, বাট ওইটার জন্য নোটস দিচ্ছি না, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে গল্প করেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এক্সাম রিলেটেড পড়িয়েছি দুটো টপিক। কি পড়িয়েছি? এমবেডেড সিস্টেম কাকে বলে, আর জেনারেল কম্পিউটিং সিস্টেম আর এমবেডেড সিস্টেমের মধ্যে পার্থক্য। কিন্তু দেখ এইগুলো বলতে গিয়েও কত কিছু বললাম, আর লাস্টে পড়ালাম আরটিওএস কি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি। তাহলে এই তিনটে পয়েন্ট, এই তিনটে দিকে কত নম্বর আসতে পারে? হার্ডলি 5, একটা ওই পার্থক্য, সরি 5ও না 3-4 নম্বর আসতে পারে। লিখিয়েও দিলাম, কিন্তু এর মাঝে যে অনেকগুলো ইন্ডাস্ট্রিজ রিলেটেড কথাবার্তা বললাম, সেগুলো যদি কারোর মনে হয় যে ওগুলো আমি নোট ডাউন করে রাখবো আমার পরবর্তীকালে কাজে, তাই নোট ডাউন করবি, কিন্তু ওটা তো আর নোটস দেবো না আমি, ঠিক আছে? চল তাহলে আবার দেখা হচ্ছে কবে, নেক্সট ক্লাস আমার কবে, আমার আইওটি মানে আবার সেই পরের শনিবার। ততদিন অবধি এই দুটো টপিক ভালো করে রিভাইজ কর, ওকে? তারপর আবার আরো ডেপথে ঢুকবো এবার এমবেডেডের, আর্কিটেকচার করবো পরের দিন এমবেডেডের, ঠিক আছে? চল টাটা, বাই। ঠিক আছে, চল দেখা হচ্ছে, যারা কিনা অফলাইনে আসবি আজকে, টাটা।